হ্যালো। বারবার একটু অপেক্ষা করতে বলেছে, সবাই চুপ করো। হুম নেই শান্ত এখন আসেন কিষান ভাই। আকরাম, তুই একটু বক্তব্য দে, তুই একটু পড়া। বক্তব্য ওই একটা ঝামেলার দিন। আকরাম কাল আন্দোলন যাবে তুই? একটা জিনিস এর পর দিন থেকে এনশিওর করতে হবে সবাইকে। বলছি দেখ, আমি মোটামুটি ভাবে ওই 8টা 20 25 আমি লিঙ্ক দেওয়ার পর আমি কারো ফোন ধরবো না। আর যার যার জয়নিং সংক্রান্ত সমস্যা, এই বিশেষ করে গুগল মিটে ইউটিউব দেখে নিজের দায়িত্ব ভাই মেটাবি। এই জয়নিং করার দিকে আমার প্রথম দিকে পুরো জিনিসটা কি হলো, আমি ক্লাসটার রেকর্ডিং বসাতে আমার মনে থাকলো না, প্রথম 10 মিনিটের রেকর্ডিং হলো না। আমি নেহার ডেমো দেখাইনি তাই এখানে, মানে পুরো বেকার হয়ে যেত জিনিসটা। আমি এই সমস্ত এই ছুটকো বিষয়গুলো নিয়ে আমি আর মাথা ঘামাবো না। এটা খুব মানে ফালতু হচ্ছে। যাকে চলো এগিয়ে যাই। একটা স্ক্রিন রেকর্ডিং করে দিয়ে সবাইকে পাঠিয়ে দিলেই তো হয়ে গেল। স্ক্রিন রেকর্ডিং বিষয়টা অতটা সহজ না, চেষ্টা করে দেখ, সাউন্ড আসবে না। আমাকে ওবিএস দিয়ে আমার করতে হয়। আসে, কোনো কোনো হ্যাঁ অসুবিধা নেই, সাউন্ড আমার হয় আসে। না, সাউন্ড হয় না। তো কর তাহলে। হ্যাঁ, আকরাম ওই আমি থার্ড একটা, পার্টি অ্যাপ ব্যবহার করে না মোটেই না, সিস্টেম আছে, সেটিং জানতে হয়। আমি তো ওবিএস দিয়ে করি। ঠিক ঠিক আছে, এটা এটা হলো। দাঁড়াও, এই পোর্শনটা আমাদের হলো। এবার আমরা বিভিন্ন সংস্থাগুলো নিয়ে পড়বো। আজকে পুরো পড়ানোর সেট আপটাই গন্ডগোল হয়ে গেল প্রথম থেকে। হ্যালো স্যার, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। এই যে সৃজনশীল ছাত্র আর মেধাবী ছাত্র কি একই? না, মোটেই না। আলাদা? মানে মেধাবী যে সে বুদ্ধিমান? মেধাবী যে সে বুদ্ধিমান। আচ্ছা। এর আগের ক্লাসেই তো মানে আমরা হ্যাঁ, এর জেনেছিলাম আগে যে না, তার একটা আগের হচ্ছে ক্লাসে, হ্যাঁ হ্যাঁ, মানে তার আগের একটা ক্লাসে গতানুগতিক আর একটা হচ্ছে সৃষ্টিশীল। হুম। আজকে একটা জায়গায় যে দেখছিলাম মেধাবী ওটার জন্য মেধাবী মানে মোটামুটি ভাবে গতানুগতিক ধরে নাও, যাকে বুদ্ধিমান বলছি। হ্যাঁ, শোনো, আজকে একটা সহজ করে জায়গায় বললে, দেখছিলাম। আচ্ছা, শোনো বলেন। খুব সহজ করে বললে, যে যে কেউ সৃজনশীল হতে পারে না, কিন্তু মেধাবী হুম, অনেকে হতে পারে। বুঝতে পেরেছো? ধরে নাও আচ্ছা। সকল সৃজনশীল ছাত্রই মেধাবী, কিন্তু হুম, সকল মেধাবী ছাত্রই সৃজনশীল নয়। হ্যাঁ, ঠিক আছে বুঝলি। হুম। আচ্ছা, এখানে হ্যাঁ, একটা ব্যাপার বলা যে মেধাকে যদি আবার ট্যালেন্ট হিসেবে ধরা যায়, তাহলে ট্যালেন্ট কি আবার সবার থাকে? মানে একটা বিষয়ের উপর যদি বলি। দেখ, ট্যালেন্ট জিনিসটা অন্য জিনিস। ঠিক আছে? ওইভাবে তো, প্রথম কথা হচ্ছে ওইভাবে তো ডিফারেন্সিয়েট বা সংজ্ঞা দেওয়া যায় না। ট্যালেন্ট সব সময় যদি নাও থাকে, অনেক সময় প্র্যাকটিসের মাধ্যমে ট্যালেন্ট অ্যাচিভ করা যায়। কি বললাম বুঝতে পারলি? সৃজনশীল যে হবে, সে ওই ছোট থেকে তার সেই বিষয়ে একটা আলাদা রকম ন্যাক থাকবে, যেটা তুই ওইভাবে তুই গড়ে তুলতে পারবি না। আমি সেখানে দেখছিলাম ইউটিউবে একটা 3 বছরের বাচ্চা, 3 বছর না 4 বছর হবে, ও যা ব্যাট করছে। তো ওর যদি ট্যালেন্ট না থাকে বা ও যদি সৃজনশীল, ও এক ধরনের সৃজনশীল, ওই জিনিসটা না হলে পরে কোনোদিন তার তার পক্ষে সেই জিনিসটা মানে সম্ভব না। মানে ও গড গিফটেড, ওয়ান কাইন্ড অফ গড গিফটেড। যে কবিতা লিখবে, তুই কাউকে কবিতা লেখা শেখাতে পারবি? কখনো তুই কবিতা কবিতা তাকে তাকে সেইভাবে তাকে শেখানো যাবে না। যে জিনিসগুলো কাউকে শেখানো যায় না সহজে, সেইটাকেই বলবো সৃজনশীল। কিন্তু অনেক সময় ট্যালেন্ট না থাকলে পরেও সেই জায়গাগুলো কিন্তু অ্যাচিভ করে নেওয়া যায়। যেমন ধর, যে বিজ্ঞানী হবে, সায়েন্সের 2জন ছাত্র খুব ভালো। ওই যে তোরা 3 ইডিয়টস দেখেছিস তো, খুব সহজ করে বললে র্যাঞ্চো হচ্ছে সৃজনশীল, আর চতুর হ্যাঁ, হচ্ছে তোর বুদ্ধিমান, মেধাবী, হোয়াট এভার ইউ সে। সোজা কথায়, ফর্মেটিভ ইভলিউশন তোকে পরিচয় দেবে যে এই ছেলেটা এ এ তোর বুদ্ধিমান কি বুদ্ধিমান নয়, মেধাবী, এইগুলো এইগুলো চেনাবে এই সামেটিভ ইভলিউশন। আর ফর্মেটিভ ইভলিউশন চেনাবে হচ্ছে যে এর সৃজনশীলতার দিকটাও সে তুলে তুলে ধরবে। এই তো গল্প, বাকি সব এক। আচ্ছা, ঠিক প্রথমে আছে। চলে আসছি। দেখো, প্রথমে প্রথমে চলে আসছি আমরা বিভিন্ন সংস্থা, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন সংস্থা। প্রথমে চলে আসছে হচ্ছে এনসিএফ। ঠিক আছে?
এনসিএফ হচ্ছে, এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। এটা তৈরি হচ্ছিল 2005 সালে, ঠিক আছে। এর উদ্দেশ্য কি ছিল? শিক্ষা ব্যবস্থাকে আরো শিক্ষার্থী কেন্দ্রিক, সহানুভূতিশীল ও বাস্তব জীবনের সঙ্গে তোমার হচ্ছে সম্পর্কিত করে করে তোলা আর কি, ঠিক আছে। এর আগে 2005 সালে মোটামুটি লাস্ট হয়েছিল আর কি। প্রথম হয় 1975, তারপরে 1988, আর তারপরে হচ্ছে 2000 সালে। লেটেস্ট যেটা চলছে সেটা হচ্ছে 2005 সালে, ঠিক আছে। মোটামুটি ভাবে 2005 সালে যেটা আছে সেটা তৈরি, সেটা যে মূল জায়গা সেটা হচ্ছে কি কোঠারি কমিশন, জাতীয় শিক্ষানীতি 1986 আর 92 এইগুলোর উপরে ভিত্তি করে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কটা তোমার হচ্ছে গড়ে উঠেছিল আর কি, ঠিক আছে। এবং ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক এর বাংলা বুঝতেই পারছো, জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা। মানে পাঠ্যক্রমটা কিরকম ধরনের হবে সেইটা এই এনসিএফ এই সংস্থাটা তোমার হচ্ছে মানে সেটা মানে এরা তোমার হচ্ছে কি বলবো, মানে এটা তার গাইডলাইন আর কি, ওয়ান কাইন্ড অফ গাইডলাইন, যেটা দিয়ে আমরা আমাদের পাঠ্যক্রমটা কেমন হবে সেইটা প্রকাশ করা হয়। এবং এইটা প্রকাশ করা যে সংস্থা তার নাম হচ্ছে এনসিইআরটি। এই এনসিইআরটি সংস্থা তারা হচ্ছে এনসিএফ প্রকাশ করে। দেখবে আমাদের বইগুলোতে যে ভূমিকা লেখা আছে না, সেই বইগুলোতে কিন্তু প্রথমেই লেখা আছে এনসিএফ মেনে করা হয়েছে, ঠিক আছে। এর থেকে বেশি আমাদের জানার এখানে দরকার নেই, বেশি আমার ডিটেলসে ঢোকা কোনো দরকার নেই, ঠিক আছে। নেক্সট চলে আসছে, আমি দেখো নোটগুলো আমার সব ছড়িয়ে গেছে, তখন লেখা সব, ওয়েট করো একটু, পরপর না করলে তোমাদের অসুবিধা হবে। এবার আমরা চলে আসছি 1 নম্বর এনসিএফ পড়লাম। এনসিএফ টা কোথা থেকে এসেছে বললাম এক্ষুনি, এনসিইআরটি থেকে এসেছে। এনসিইআরটি। তাহলে এবার পড়বো হচ্ছে এনসিইআরটি পড়বো। এনসিইআরটি ফুল ফর্ম কি? ফুল ফর্ম গুলোকে লিখবো, লিখলে মনে সময় নষ্ট হবে, মুখে বলে দিই, ঠিক আছে, ভিডিওতে চলবেই। দাদা লেখার দরকার নেই। হ্যাঁ, এনসিইআরটি ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, ঠিক আছে, এনসিইআরটি। এরা তৈরি হয়েছিল 1961 ফার্স্ট তৈরি হয়। এর উদ্দেশ্য কি? খালি এগুলো জানলেই হবে। এর উদ্দেশ্য কি? শিক্ষার মানোন্নয়ন ও নীতি নির্ধারণ এবং সিলেবাস তৈরি। গোদা বাংলায় বোঝ, কারিকুলামকে যদি আমরা বাংলায় বলি তাহলে বলবো যে সিলেবাস, ঠিক আছে, মনে থাকবে। কারিকুলাম বা এনসিএফ এর যেটা বলা আছে না, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, কারিকুলাম মানে হচ্ছে বাংলায় বলে পাঠক, মানে বাংলায় বলে পাঠ্যক্রম, আর আরো ভালো করে বাংলায় বললে তাকে বলে সিলেবাস, ঠিক আছে। এই হচ্ছে গল্প। এরা পাঠ্যক্রম তৈরি করে, শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান বা শিক্ষা বিষয়ক গবেষণা, নীতি গঠন, এগুলো সব হচ্ছে এনসিইআরটির দায়িত্ব। এনি কোশ্চেন? কোনটা? উদ্দেশ্যগুলো বলতো, উদ্দেশ্যগুলো। হ্যাঁ, উদ্দেশ্য বললাম তো, শিক্ষার মানোন্নয়ন ও নীতি নির্ধারণ, সিলেবাস তৈরি, শিক্ষকদের ট্রেনিং, শিক্ষা বিষয়ক গবেষণা, নীতি গঠন ইত্যাদি। 3 নম্বর চলে আসছি, এসসিইআরটি। এসসিইআরটি হচ্ছে কি, ফুল ফর্ম কি? স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। ন্যাশনালের জায়গায় চলে আসছে স্টেট। এটা প্রত্যেকটি রাজ্যে পৃথকভাবে গড়ে ওঠে 1960s-এ। পার্টিকুলার কোনো সাল নেই, ওই 60-এর দশকে আর কি। এরাও ঠিক সেম কাজ করে, ন্যাশনাল লেভেলে যেমন এনসিইআরটি করে, এরা স্টেট লেভেলে করে। এরাও রাজ্যভিত্তিক শিক্ষানীতির বাস্তবায়ন ঘটায় আর কি। মূলত এনসিইআরটি এনসিইআরটি কে ফলো করে, ওই আর কি, ঠিক আছে। এনসিইআরটি আচ্ছা। এসসিইআরটি আগে হয় তারপরে এনসিইআরটি হয়? হ্যাঁ, আগে এনসিইআরটি তারপরে এসসিইআরটি আর কি, ঠিক আছে। কিন্তু এটা যে 60 61 হয়ে যাচ্ছে না? হ্যাঁ, তো 61 এটা 60-এর 60s দশক লিখছি দেখ, হয়েছে। 60-এর দশক তো বললাম।
ও, ঠিক আছে, ঠিক 1960s। আছে। নেক্সট আছে কি এনসিটি। এনসিটি এর ফুল ফর্ম কি? এনসিটি এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল, এসসিআরটির কাজটা একটু যদি বলো। এ বাবা বলে দিয়েছি না, আর রিপিট করাস না, বেকার সময় নষ্ট হচ্ছে, ভিডিও পেয়ে যাবি তো, আর ভিডিও চলছে তখন, ঠিক আছে? ঠিক আছে। আর রিপিট করাস না। এনসিটি দেখো, ন্যাশনাল কাউন্সিল ফর ট্রেনিং ফর টিচার এডুকেশন, এই জায়গাটা জরুরি। অনেকে টি ফর টিচিং বলে ফেলে, খেয়াল রেখো, টিচিং নয়, টিচার এডুকেশন, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, অ্যান্ড ইট ওয়াজ ফর্মড ইন 1995, 1995 সালে। এরা কি করে জানো? এনসিটি এর কথা সবাই জানো, বারবার আমরা মামলার ক্ষেত্রে তো বারবার শুনি এনসিটি নিয়ম, এনসিটি নিয়মে টেট নিতে হবে, ইত্যাদি ইত্যাদি। এক কথায় বলে দাও, কে বলতে পারো এক কথায়? শিক্ষক প্রশিক্ষণ। শিক্ষকদের প্রশিক্ষণ। হ্যাঁ, ভেরি গুড। শিক্ষক শিক্ষার মান নিশ্চিত করা, একদম শেষ কথা, আর কোনো দরকার নেই। শিক্ষক শিক্ষার নীতি প্রণয়ন করবে, শিক্ষার প্রতিষ্ঠান ও কোর্সের অনুমোদন করে, মানে বিএড ডিএড হবে কি হবে না, কারা চান্স পাবে কারা পাবে না, প্রাইমারিতে কারা পড়াবে, বিএড পড়াবে না, ডিএড রা পড়াবে, এনআইওএস রা তোমার হচ্ছে এর মধ্যে চান্স পাবে কি পাবে না, ইত্যাদি ইত্যাদি, যত বিতর্কিত বিষয় সবকিছুর মধ্যে সবকিছু নিয়ে ওই এনসিটি হচ্ছে ঘাটাঘাটি করে, ওদের যখন যেরকম ইচ্ছা তখন সেরকম করে, তার জন্য এত বিতর্ক। যাই হোক, 5 তাহলে নম্বর এটা বলবো শিক্ষার নীতি নির্ধারণ, তাই তো? শিক্ষা নীতি নির্ধারণ বললে সম্পূর্ণ ভুল বলা হবে, শিক্ষক শিক্ষার নীতি নির্ধারণ। আচ্ছা, শিক্ষকরা মানে শিক্ষকদের মানে টিচার্স ট্রেনিং আর কি, মোট কথা, ঠিক আছে? এনসিটি ওইটাই মেনলি এটা করে আর কি। আচ্ছা, শুধু তাই নয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বটে। এই যে আমাকে অনেকে প্রশ্ন করছিস যে একই বছরে ডিএড করেছি, আবার রানিং এ ওই রেগুলারে আমি কি বলে হচ্ছে গ্রাজুয়েশনও করেছি, তাহলে আমার কি কোনো সমস্যা হবে? তখন আমি কি বলবো, এনসিটি রুল কি বলছে দেখো। এনসিটি তো এগুলো ঠিক করে দেয় যে একই সঙ্গে 2 বা 3টে কোর্স একসঙ্গে সাইমালটেনিয়াসলি চালানো যাবে কি যাবে না, এই রুলস গুলো কারা বলে? এনসিটি বলে, ঠিক আছে? নেক্সট সিবিএসই, খুব শোনা যায় কথাটা, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ঠিক আছে? 1962 তে তৈরি হয়। এরা সেন্ট্রালি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার মান নির্ণয় করে, নিয়ন্ত্রণ করে অ্যাকচুয়ালি, ঠিক আছে? ব্যাস, আবে জানা দরকার নেই। 6 নম্বর ইউজিসি। ইউজিসি হচ্ছে কি 1956 এ তৈরি হয়। ইউজিসি হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। এরা উচ্চ শিক্ষার মান এগুলো নিয়ন্ত্রণ করে আর কি, উচ্চ শিক্ষা সংক্রান্ত নীতি প্রণয়ন, বিভিন্ন ওই যে তোমার হচ্ছে পলিটেকনিক কলেজ এগুলোর অনুমোদন দেওয়া, এগুলো সব ইউজিসি করে আর কি। আচ্ছা, 7 নম্বরে আছে হচ্ছে এআইসিটিই। এটা তৈরি হয় হচ্ছে 1945-এ প্রথমে তৈরি হয়, তারপরে আবার তৈরি হয় 1987-এ, পুনর্গঠিত। ফুল ফর্ম হচ্ছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, এআইসিটিই। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট গুলো যে পড়াশোনা, ইঞ্জিনিয়ারিং পড়াশোনাটা এরা নিয়ন্ত্রণ করে, প্রযুক্তি ও কারিগরি শিক্ষা যেটা ইঞ্জিনিয়ারিং এডুকেশন, সেটাকে এরা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? 1945 থেকে 27 কি বললে? না, 1945-এ প্রথমে তৈরি হয়, তারপরে আবার ফর্ম হয়েছে তোমার হচ্ছে 1987-এ, ঠিক আছে? হ্যাঁ দাদা। আচ্ছা, নেক্সট আসছে হচ্ছে ইগনু। ইগনুটা খুব জরুরি। ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি 1985-এ তৈরি হয়েছিল। এরা হচ্ছে দূর শিক্ষা, ডিস্টেন্স এডুকেশন, হ্যাঁ, এটার মাধ্যমে এর তোমার হচ্ছে বিকাশ ঘটেছিল আর কি। এই হচ্ছে ইগনুর গল্প। মোটামুটি এই সংস্থাগুলোর বেসিক আমাদের জানলে পরেই যথেষ্ট আর কি, মোটামুটি এর মধ্যে আর কি। আচ্ছা, নেক্সট দিনকে একটু আমাকে মনে করালে খুব খুশি হব। সেটা হচ্ছে নেক্সট মানে এই পোর্শনে নেক্সট শুরু করবো আর কি, শিক্ষা সম্পর্কিত প্রকল্প আর কর্মসূচি, মানে ওই আর কি মিড ডে মিলের সমস্ত বিস্তারিত যেগুলো আছে সেইগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাস শুরু করব, ঠিক আছে? এবার পরবর্তী পার্টে যাই।
আচ্ছা, ডিস্ট্রিক্ট সংক্রান্ত নোট পুরো রেডি হয়ে গেছে? হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার হয়ে গেছে বলুন। হ্যাঁ রেডি হয়ে গেছে। ওগুলো সব রেডি করে রাখো। আর আরেকটা জিনিস ওখানে ঢুকিয়ে নেওয়া বলে বলে দিই। স্যার এই আমার একটা মানে জানার ছিল। বলো। বলছে চাপড়ার এসআই নাম কি? সে আমি কি করে বলবো? তোরা চাপড়া থাকিস, আমি থাকি চাপড়াই। এই আমি তো এটা ওই জন্য জিজ্ঞাসা করলাম, আমি জিজ্ঞাসা করিনি কাউকে। আমার কাছে অফিস জানতে চলে পারি। যাবি, অফিসে চলে যাবো তো। তো ইসলামগঞ্জ স্কুলে পাঠাতো এসআই অফিসটা। হুম 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 হুম, হুম। ওখানে ওখানে গিয়ে জিজ্ঞাসা করে নিবি, সে আমি জানি। ওই ওখানে গিয়ে একটু জেনে নিবি যে চাপড়ার এসআই এখন কে আছে আর কি। ঠিক আছে, জানলে পরে হবে। আচ্ছা, আর একটা জিনিস, নদিয়া জেলাতে কতগুলো ইউনিভার্সিটি আছে এই সংখ্যাটার নামগুলো একটু ভালো করে জেনে নিস তো। নদিয়া জেলায় কতগুলো ইউনিভার্সিটি আছে বললাম? বিএড কলেজ না বিশ্ববিদ্যালয় শুধু? বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়। আচ্ছা। ঠিক আছে, মানে ওই মুক্তগুলোকেও ধরতে হবে? মুক্তগুলোকে মানে তুই কি গভর্নমেন্ট কলেজ ধরতে চাইছিস? না না, মানে যেগুলো ওপেন ইউনিভার্সিটি আমি বলছি। হ্যাঁ, তো ওপেন ইউনিভার্সিটি নদিয়া জেলায় ওপেন ইউনিভার্সিটি কটা আছে? হ্যাঁ, নদিয়া জেলায় বিশ্ববিদ্যালয় 3টি তো আছে। ওপেন ইউনিভার্সিটি আচ্ছা, নদিয়া জেলায় নেই তো সেরকম। স্যার সেটা চারটে, জানতে আমাদের আছি। জন্য চারটে স্যার। বল কি কি বল, বিশ্ববিদ্যালয়- আলোচনা হয়ে যাক না। ওই বিধানচন্দ্র বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়। আগে কল্যাণ ইউনিভার্সিটির নামটা করছিস না কেন? আমি একাকে বলছি। ওই কল্যাণী হ্যাঁ। বিশ্ববিদ্যালয় আর বিধানচন্দ্র শেখ কৃষি বিদ্যালয় আর হ্যাঁ। ভেটেরিনারি মানে ফিশারি বিশ্ববিদ্যালয় যেটা আছে। হুম, আর একটা হুম। রিসেন্ট যেটা হয়েছে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়, যেটা হ্যাঁ। রিসেন্ট হয়েছে কন্যাশ্রী চারটে। হ্যাঁ, সেটাই বলছি, ওই জন্যই জিজ্ঞাসা করলাম। কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় কৃষ্ণনগর হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণনগর। হুম, হ্যাঁ স্যার, কলেজ সেজন্যই বলছি। আসে। আগে হ্যাঁ। তিনটে ছিল, এখন চারটে। চারটে। ওই ইউনিভার্সিটির নামগুলো জেনে রাখবে, এটা একটা ভালো ভালো জায়গা। কলেজে ঠিক আছে? স্কুলের মধ্যে করায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে পরে আমাদের এই পার্টটা হলো, এই পার্টটা মিটে গেল। আচ্ছা, নেক্সট পার্টে আজকে ঢুকবো। তার মধ্যে ডিস্ট্রিক্ট নিয়ে, মোটামুটি ডিস্ট্রিক্ট নিয়ে যা বলার আমি বলে দিয়েছি। ডিস্ট্রিক্ট নিয়ে আর কিছু ইয়ে নয়। প্রশ্ন কিছু করার যখন এমনি আলোচনা করবো, পড়াটা ধরবো, তখন আমি ডিস্ট্রিক্ট নিয়ে আলাদা আলোচনা আমি করবো। ওটা দাদা মানে মোটামুটি ডিস্ট্রিক্ট ওই অতটুকুনি জানলেই হবে তো, তাই তো? আবার কি ডিস্ট্রিক্ট কত জানবে, যথেষ্ট জানা আছে ডিস্ট্রিক্ট সম্বন্ধে। হ্যাঁ, ঠিক আছে। সব পোর্শন কভার করেছে আমি। ঠিক দাদা আছে, আমার ওইটা দেখেছিলে একবার, আমি যে ডিস্ট্রিক্টের ব্যাপারটা লিখেছিলাম? তোরটা এখন দেখা হয়নি, দেখে নেবো। স্যার, আমি একটা কথা জিজ্ঞাসা করবো। স্যার, নদিয়া জেলার সবচেয়ে 2011 সাল অনুযায়ী তো করবো একটু স্যার। আদমশুমারি তো তারপরে আর হয়নি রে বাবা। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য। না স্যার, এই সাম্প্রতিক কালে যেগুলো চেঞ্জ হয়ে যায় ওগুলো তো করতে হবে না? সাম্প্রতিককালে চেঞ্জটা তো তার বেসিসটা কি? আদমশুমারি না হলে তুই চেঞ্জ করাবে কি করে? না, যেমন ওই যে যেটা বলছিলেন আগের দিন যে আমাদের হয়তো থানাটা হয়তো একটা বেড়েছে। না না, ওটার সঙ্গে আদমশুমারি কি সম্পর্ক? ওইগুলো আচ্ছা ও 11 সালে আদমশুমারির কথা বলছে। আদমশুমারির মধ্যে কি পড়বে? তোর জনসংখ্যা কতগুলো, পুরুষ মহিলার পার্সেন্টেজ কতগুলো, সাক্ষরতার হার, হ্যাঁ, পুরুষ সাক্ষরতা, মহিলা সাক্ষরতা, এসসি এসটি ওবিসি কত পার্সেন্ট আছে, এইগুলো আদমশুমারিতে পড়ে। থানা ফানা ওগুলো তো অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জ, ওগুলো তো সে হতেই থাকবে, যে ওগুলো সবসময় কারেন্ট ডেটা। কিন্তু হ্যাঁ, এইগুলো তোমরা সার্চ করে, এগুলো নেট সার্চ করলেই পাওয়া যায়। এগুলো তোমরা সার্চ করে নেবে, পয়েন্টগুলো আমি বলে দেবো, দিয়ে খাতায় তোমরা নোটটা রাখবে। আচ্ছা ঠিক আছে, শুরু করছি। আচ্ছা, আগের দিনকে আমরা আমার বই নিয়ে আমরা আলোচনা করেছিলাম, ঠিক আছে। আর আমার বইটার পিডিএফ আমি দিয়ে দিয়েছি। আমি সবাইকে অনুরোধ করব দুটো পোর্শন একটু ভালো করে পড়তে, ঠিক আছে। দুটো পোর্শন কি কি? এক নম্বর হচ্ছে আমার বইতে যে তোমার হচ্ছে ওই এটা আছে না, দাঁড়াও এক সেকেন্ড, একটু দেখাই, আমার বইটা খুলে একটু দেখাই, একটু সময় দাও। কথা না, শিখন পরামর্শ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম তাই। কে বললো? নিবেদিতা? হ্যাঁ। হ্যাঁ, নিবেদিতা আমি কি বলি আইডিয়া করতে পারে। ভেরি গুড। দাঁড়া এক সেকেন্ড, ওটা আমি দেখানোর ব্যবস্থা করি। সবাই ওই বইটা খুলে কজন দেখে আমার সন্দেহ আছে। আমি হাইটেক প্রযুক্তি নিয়ে বসে আছি এখানে, কোনো সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। সেটা ততক্ষণ যাক, ততক্ষণ পর্যন্ত আমি বলি এটা।
আচ্ছা, আগের দিনকে আমরা আমার বই পড়েছিলাম। আমার বইটা পড়ার পরে আজকে আমরা সহজ পাঠে ঢুকবো। প্রথম কথা সবাইকে বলছি, সহজ পাঠ বইটা আগা পাঁচতলা ভালো করে খুঁটিয়ে পড়ো, ঠিক আছে? সহজ পাঠে একদম যা যা আছে খুব ভালো করে জিনিসগুলোকে তোমরা খুঁটিয়ে পড়ো, তাহলে পরে আমাদের খুব সুবিধা হবে। বইটা যা স্যার সহজ পাঠের পিডিএফটা দেবেন। ওই 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 ওর- ওর উপরেই কাজ চলছে বাবা। আমি ক্লাসেই শো করার চেষ্টা করছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। বলছি দাদা, সহজ পাঠের কবিতা যেগুলো রয়েছে মোটামুটি ৩-৪টে কবিতা মুখস্থ করলে হবে না সব কটা মুখস্থ করে ফেলতে হবে? ৩-৪টে মুখস্থ করলেই হয়ে যাবে। আমি লাস্টেরটা করেছি, ফার্স্টের গুলো করেছি, ওই আলো হয় গেল হয় ওগুলোও করেছি, আর মোটামুটি কয়েকটা করেছি। দাঁড়া, এক মিনিট দাঁড়ান, পাঠানোর ব্যবস্থাটা করি। এইভাবে তোদের পড়তে আরো ভালো লাগবে বেশি। দেখ আমি যেভাবে আমি করছি, এটা দেখতেও ভালো লাগে, পড়তেও ভালো লাগে। আমার বইটা কমপ্লিট করে আগে। স্ক্রিন দেখা যাচ্ছে তো? যাচ্ছে দাদা, যাচ্ছে। যতটা পারছি এগুলো ডিসকাস করে দেওয়ার চেষ্টা করছি। এটা তো টেলিগ্রাম, আমরা mechanical টেলিগ্রাম question- অ্যাপে নেই তো। না, তোদের দরকার নেই, এটা আমার ঠিক জন্য আছে। এগুলো। আমি এই জন্য খুঁজে পেতে সুবিধা হয়। এখন তো আর পড়াই না, আমি যখন পড়াতাম কি না পড়াতাম তখন। পিএসসি ডেসক্রিপটিভ, এসআই ডেসক্রিপটিভ, জেনারেল সবকিছু তো পড়াতাম না, ওই জন্য সব রাখতাম। দেখা যাচ্ছে বই? হ্যাঁ দাদা দেখা যাচ্ছে। হ্যাঁ, যাচ্ছে দাদা। ঠিক আছে, প্রথম কথা এইভাবে তো সুবিধা হবে। দেখ জিনিসটা এতে না, দাঁড়া এটাকে আবার একটু করার ব্যবস্থা করতে হবে। সেভ টু ফাইলস, এখানে মার্কিং করা যায়। প্রথম কথা দেখো, এই পর্ষদের কথাটা খুঁটিয়ে পড়বি। আমি তো বলে দিয়েছিলাম অলরেডি, আগের দিন কিছু আলোচনা হয়েছিল। তবু কিভাবে পড়বি আমি মানে সহজ পাঠ থেকে মানে আমার বই থেকে কি কি প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করতে পারে সে বিষয়ে আলোচনা আগের দিন কি করেছিলাম। তবু তোদেরকে যেহেতু রিডিং পড়ার দায়িত্ব দিয়েছিলাম, তার জন্য একটু দেখবি জিনিসটা কি কি আছে আর কি। এবং আমি বলছি না, সিলেবাস সম্বন্ধে খুব ভালো আইডিয়া রাখা। শুধুমাত্র বইগুলো পড়ে গেলে হবে না, একটু খাতায় নোট রাখতে হবে। প্রথম কথা, পর্ষদের কথাটা ভালো করে পড়বি, খুব ভালো করে পড়বি। এখান থেকে অনেক কিছু আমি লিখে দিয়েছিলাম, দেখবি এখানে যা যা বলা আছে আমি আগের দিনকে কিন্তু ডিসকাস করে দিয়েছি। এই যে পয়েন্ট গুলো বলেছিলাম না, মনে করে দেখ। এই যে বাংলা ভাষা, দ্বিতীয় ইংরেজি গণিত সমন্বিত ওই আকারে এনসিএফ 2005, আরটি 2009 এই দুটি নথিকে নির্ভর করে হ্যাঁ করা হ্যাঁ হয়েছে। হ্যাঁ ওগুলো হ্যাঁ লিখতে হ্যাঁ, হবে। হুম, এই যে 3টে ভাষার সমন্বিত আকারে। সমন্বিত আকারে করা। খুব ডিস্টার্ব করছে তো। হ্যাঁ, সরকারি বই তো ওই জন্য বারবার দাগ দিতে গেলে পাসওয়ার্ড মারছে। ঠিক আছে, এগুলো আছে আর কি, ইন্টিগ্রেটেড আকারে পরিবেশন করা হয়েছে। এটা জাতীয় 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 পাঠ্যক্রমের রূপরেখা 2005, শিক্ষার অধিকার আইন 2009 অনুযায়ী তৈরি করা হয়েছে। এটা শিক্ষার অধিকার আইনটা নেক্সট দিনকে বলবো। ঠিক আছে, এইসবগুলো বলা আছে। এই জায়গাটা ভালো করে খুঁটিয়ে এই জায়গাটা পড়বি। এবার এগিয়ে চল, প্রাক কথন। এই প্রাক কথনেও দেখবি যে জিনিসগুলো আছে আর কি, খুব ভালো করে এইগুলো রিডিং পড়।
এবং একটা জিনিস দেখ ভালো করে, এই কৃত্তালি নির্ভর শিখন দেখেছিস? হ্যাঁ স্যার, অ্যাক্টিভিটি বেসড লার্নিং। হ্যাঁ, আগের দিনকে আমি বলেছিলাম, লিখে দিয়েছিলাম এই জিনিসটা। এই জন্যই এই জিনিসগুলো এতবার করে করানো আর কি। প্রথম দিনই এটা লেখানো হয়েছিল। হ্যাঁ, এই জন্যই করেছিলাম, কারণ ইচ এন্ড এভরি বুক, আমাদের প্রত্যেকটি বইয়ের টার্গেটই হচ্ছে অ্যাক্টিভিটি বেসড লার্নিং। এই জন্য তোরা বই সংক্রান্ত কোনো কথা বললি বা স্টুডেন্টদের কিভাবে পড়াবো এই সমস্ত কথা ওরা বললি, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, জয়ফুল লার্নিং কথাগুলো ঢুকিয়ে দিবি। কেন ঢুকাবি? কারণ এই কথাগুলো সব বইয়ের মধ্যেই বলা আছে, বইগুলো তৈরি করা হয়েছে হচ্ছে এই 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 সমস্ত উদ্দেশ্যকে সফল করার জন্য। আমি বলতাম। হ্যাঁ দাদা, তার পরের লাইনে হ্যাঁ। দেখো লেখা আছে আমার বইতে বর্ণ চেনা শব্দভাণ্ডার তৈরির ক্ষেত্রে বর্ণ হ্যাঁ, করেছে। হ্যাঁ, আমি এই প্রাককথনে এই পার্টটা মিস করে গেছিলাম। ঠিক আছে? হ্যাঁ, এই দেখ, যেমন সহজ পাঠকে এই বইটা তৈরি করা হয়, এই বইটার কেন্দ্রে আছে সহজ পাঠ, আর হচ্ছে হচ্ছে বর্ণ পরিচয়। এই দেখ, সহজ পাঠের কথা এখানে বলা আছে। এই তোমার হচ্ছে কোথায় গেল এটা, ওই জায়গাটা কোথায় গেল? দাগ দেওয়ার পরের লাইনেই আছে ওই বইটির কেন্দ্রে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এই রচিত যে, সহজপাঠ প্রথম ভাগ। এই জায়গাটা সহজ পাঠের প্রথম ভাগ। ঠিক আছে? এই হচ্ছে পোর্শন। এগিয়ে চলি। এই প্রচ্ছদ অলঙ্করণ, রূপায়ণ, এগুলো তো বলে দিয়েছিলাম তোমাদের, এগুলো সব লিখিয়ে দিয়েছি, ফলে এগুলো আর বলছি না। তোমরা কিভাবে পড়বে সেটা আমি দেখাচ্ছি খালি। এর বইটা নিয়ে ডিসকাস হয়ে গেছে। আচ্ছা, সব সময় এই শিখন পরামর্শগুলো পড়ার চেষ্টা করবে। এবার দেখ, আমার তো মূল উদ্দেশ্য তো ডেমো। এখান থেকে কোনো কিছু ডেমো পাওয়া যায় কিনা সেটা তো আমরা খুঁজবো বা বলবো, সেটা আমার দায়িত্ব। কিন্তু এখানটা যেটা বলার বিষয় সেটা হচ্ছে কি কি আছে একবার দেখ। এই যে এতক্ষণ দেখলাম সবগুলো কি বল, সব কালার করতে বলছে। খেয়াল করে দেখ, এটা কালার করতে বলছে, এগুলোকে কালার করতে বলছে, ম্যাক্সিমাম সব কালারের উপর দিয়ে যাচ্ছে ক্লাস 1-এ। খুব ভালো করে বোঝ জিনিসটা, কেন কথাগুলো বলছি, কেন কালার করতে বলছি দেখ বলতো। কারণ কালার করলে 1 নম্বর প্রশ্ন করতে পারে যে ক্লাস 1-এ আমার বইয়ের একটি বিশেষ বৈশিষ্ট্য তুমি বলো। তো বিশেষ বৈশিষ্ট্য বলতে গেলে কি বলবো, কে উত্তর দিবে? হালকা হিন্ট দিয়েছি কালার করা সংক্রান্ত। রূপময় প্রকৃতি, জাতের কঠিন বিষয় না। অ্যাক্টিভিটি বেসড লার্নিং, না, রং ভরাট করার মধ্যে তার সৃজনশীলতার বিকাশ ঘটবে। রং করার মানে দাদা নিজের চেনা পরিবেশ থেকে জ্ঞান লাভ করবে। হ্যাঁ, ভেরি গুড, এইটাই কথা। টু রিলেট কি রিলেট করছে, বাচ্চাদেরকে দেখ কি কি রং করাচ্ছে একবার দেখ বইটায়। এই কলা, এই পাতা, এই মেঘ, সূর্য, আর কি রং করাচ্ছে দেখ। টিয়া পাখি, কলা, এখানে কলা, ফুল, এ দেখ বেগুন, আম, তরমুজ, এগুলো রং করাচ্ছে। তো এত বাদ দিয়ে এইগুলো কেন রং করাচ্ছে? কারণ এই সবগুলো তোরা রোজ দেখতে পাচ্ছিস। হ্যাঁ, তার দৈনন্দিন জীবনে এগুলো চোখে পড়ে যায়, বাস্তব জীবনে। এবং এইগুলোর কোনটা কি কালার সে খুব ভালো করে জানে। এবার তারপর যখন তুই কালার করতে বলবি তখন তো এমনিও সেটা দিকে আনন্দ করে সে কালার করবে। এখন এইসব ছবি না দিয়ে তুই যদি বলিস যে কে বলে হচ্ছে অন্য একটা দেয়ালের ছবি দিলি, একটা ফাঁকা দেয়াল, এটাকে রং করো, সেটা দেখলে বেশি মজা হবে না এটা দেখলে বেশি মজা হবে? তাহলে অ্যাক্টিভিটি বেসড লার্নিং বা জয়ফুল লার্নিং এর যে উদ্দেশ্য সেটা সাধিত হচ্ছে। তাহলে যদি বলে বৈশিষ্ট্য কি, 2005 তো বলেছে সেটা কোন বাস্তবায়ন এটা একদম। এবং যদি বলে উদ্দেশ্য কি, তো উদ্দেশ্য হচ্ছে আমার এটাই উদ্দেশ্য যে বইয়ে বাচ্চাদেরকে বিশেষ বৈশিষ্ট্য কি, যে এখানে কালারের ব্যবহার করা হয়েছে, খুব বিশেষ ক্ষেত্রে বারবার কালারের ব্যবহার করা হয়েছে। কেন বলে তোমার মনে হয়, তখন তুমি উত্তরটা দাও। এগুলো হচ্ছে সেন্সিবল উত্তর, ভেবে চিন্তে বলার জায়গা এগুলো। ঠিক আছে? সেই জন্য বইটাকে সেভাবে পড়বি। কি সিলেবাসে আছে দেখ ভালো করে। আমি পড়তে বলা মানে সাই করে পৃষ্ঠা উল্টিয়ে রিডিং পড়ে বেরোতে বলিনি, বুঝে পড়। এই যে কথাগুলো বললাম 10টা পৃষ্ঠা পড়া হয়ে গেল। এবং কেন বলছি দেখ, শিখন পরামর্শটা পড় একটু। শিখন পরামর্শ দেখতে পাচ্ছিস তো সবাই, কি লেখা আছে? উপরের ছবিগুলিতে শিক্ষার্থীরা নিজেদের দেখা চেনা অভিজ্ঞতা অনুযায়ী রং করবে। জাস্ট টার্মটা খেয়াল কর, অভিজ্ঞতা অনুযায়ী রং করবে। ও কোনটা কিসের ছবি তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। ক্লাস 1-এ তো এটাই দরকার, ওই জিনিসটা চিনুক কোনটা কুমড়ো, কোনটা বেগুন, আর কোনটা তরমুজ।
তাই নয় কি? তাহলে এখানে তো পর্যবেক্ষণ ক্ষমতারও বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, অবশ্যই পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সেগুলো গৌণ উদ্দেশ্য, কিন্তু সেগুলো গৌণ উদ্দেশ্য। মূল কারণ হচ্ছে ওদের অ্যাকচুয়ালি স্কিমা বাড়ানো। সাইকোলজির ভাষায় বলে কি, স্কিমাটাকে বৃদ্ধি করা। ঠিক আছে? আচ্ছা দাদা, কোনো বাচ্চা যদি কোনো ফল না দেখে তাহলে সেক্ষেত্রে আমার কি উচিত? আমি কি সেই ফলটা এনে দেখাবো তাকে পরের দিন, না একে দেখাবো? নিশ্চয় ছবি যদি ভালো ছবি আঁকতে পারিস তাহলে ছবি এঁকে দেখাতে পারিস, অথবা তাকে তুই বাস্তব উদাহরণ দিতে পারিস। ঠিক আছে, এগিয়ে যাই। আচ্ছা, অ থেকে চন্দ্রবিন্দু একদম পুরো মুখস্থ চাই, নাহলে পরে কিন্তু ঘোর পাপ। ঠিক আছে, একদম ঝেড়ে মুখস্থ, এবং প্রত্যেকটি পৃষ্ঠা উল্টাবি। শিখন পরামর্শ, বারবার বলছি শিখন পরামর্শ দেখ। শিখন পরামর্শ দেখলেই ডেমোটাও ক্লিয়ার হয়ে যাবে যে তোকে কি চাইছো ওখানটায়। দাদা বলছি এখানে ব কিন্তু একটাই আর দেখছি। হ্যাঁ, ব তো এখন একটাই। ওই তালবস্যটা বটা বাদ নাকি? হ্যাঁ, আমাদের ছোটবেলা যে দুটো ব পড়তাম এখন আর নেই। তালব্য বটা বাদ নাকি? হ্যাঁ, সে আমি জানি। অন্তস্থ বটাকে বাদ দেওয়া হয়েছে, বর্গীয় বটা রয়েছে। অন্তস্থ বটটা বাদ। আমি বাংলার লোক না বাবা, যারা বাংলার লোক ভালো বলতে পারবে। ঠিক আছে, আমি কোনো সাবজেক্টেরই লোক নাই। জ্যাক অফ অল ট্রেড, মাস্টার অফ নান। ঠিক আছে, অল্প অল্প করে সবই জানি। নাও, তাহলে এটা হলো, বারবার বলছি শিখন পরামর্শ দেখ। শিখন পরামর্শ কি বলছে? শিক্ষার্থীরা বর্ণ কার্ডের মাধ্যমে উপরের বর্ণগুলি পরপর দেখবে। বর্ণ কার্ড জানিস তো সবাই? ওই যে পাওয়া যায় না, লেখা থাকে কার্ডের মতো। হ্যাঁ, সেই বর্ণ কার্ডের মাধ্যমে। তাহলে যদি বলে যে তুমি বাচ্চাদের অ আ শেখাবে কিসের সাহায্যে, টিএলএমটা তোমার কি হবে? তাহলে উত্তর কি হবে আমার? বর্ণ কার্ড। বর্ণ কার্ডের মাধ্যমে পরপর বর্ণগুলো দেখাবে, এবং কি করছে, শিক্ষক শিক্ষিকার সাহায্য দ্বারা চিনতে ও বলতে শিখবে। সহজ পাঠের বর্ণ চেনানোর ছড়াগুলির অনুসরণে। খেয়াল করে দেখছিস তো? সহজ পাঠে বর্ণ চেনানোর যে ছড়াগুলো আছে, সহজ পাঠ দেখাচ্ছে একটু আগে, সেই ছোট খোকা বলে অ আ সেখানে সে কথা কওয়াগুলো আছে না, হ্যাঁ, সেই ছড়াগুলোকে ওখানে ইউজ করতে হবে। এইগুলো হচ্ছে বুঝে পড়া। তাহলে এবার তুই যদি বলিস, তোকে যদি এবার বলি যে হ্যাঁ রে এবার ডেমো দে, অ আ শেখানোর ডেমো দে, তাহলে যখন অ আ শেখানোর ডেমো যখন তুই দিবি, তখন কি করবি? জিনিসটা কি করা উচিত তখন? অবশ্যই সহজ পাঠের রেফারেন্স টেনে সহজ পাঠে যেরকম করে বলা আছে আমি সেরকম করে পড়াবো জিনিসটাকে। কি বললাম বুঝতে পেরেছো? প্রশ্ন যে করে স্যার কিভাবে পড়াবো, সেই ইনস্ট্রাকশন তোমার বইয়েই দেওয়া আছে। বইয়ে যেভাবে বলা আছে তুমি ঠিক সেইভাবেই জিনিসটাকে নিজের মতো করে প্রেজেন্ট করার চেষ্টা করবে। গাইড করার জন্য আমি আছি। হলো? আশা করি নোট নিচ্ছ কিন্তু। অ আ কি করে পড়াতে হবে সেইগুলো এখানে কিন্তু অলরেডি বলে দেওয়া হলো জিনিসটাকে। হোমওয়ার্ক থাকবে নেক্সট দিনকে আমি তোমাদেরকে কাছ থেকে ডেমো দেখবো। সেটা হচ্ছে অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বাচ্চাদেরকে শেখানো। ঠিক আছে, সেটার জন্য একটা আইডিয়া তোমাদের কাছ থেকে আমি চাইবো আর কি। মানে নেক্সট উইক এটা একটু বানিয়ে রেখো তো, যে বাচ্চাদের কি করে অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত শেখাবো। তাহলে একই রকম ভাবে আমরা বাচ্চাদের অ্যালফাবেট যখন চেনাবো, তখনও সেখানে আমরা বর্ণ কার্ড ইউজ করতে পারি, লেটার কার্ড ইউজ করতে পারি। ঠিক আছে, যখন আমরা এবিসিডি শেখাবো। ঠিক আছে, একই রকম ভাবে হবে। এইটা তাহলে তোমরা কিন্তু ইয়ে করে রেখো। আর অ্যালফাবেট শেখানোর জন্য একটা ডেমো অলরেডি আমাদের রণজয়ের দেওয়া আছে, দেখবে আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে। সেইটাকে দেখবে, সেইটাকে দেখে এই বাংলার যে বর্ণমালাগুলো সেইটাকে বাচ্চাদেরকে শেখানোর জন্য ডেমো একটা প্রস্তুত করবে। বোঝা গেল কি চাইছি আমি? ঠিক আছে দাদা। এই দেখো উদাহরণ এখানে দেয়া, ছোট কাকা বলে অ আ সেখানে সে কথা কওয়া। উপরের ছবিটি শিক্ষার্থীরা নিজেদের দেখা চেনা অভিজ্ঞতা অনুযায়ী রং করবে। সহজ পাঠের বর্ণ চেনানোর ছড়াগুলি শিক্ষক শিক্ষিকা পড়বেন আর শিক্ষার্থীরা মুখে মুখে বলবে। এই চর্চা বর্ণ শেখানোর পাশাপাশি নিয়মিত চলবে। মানে তোমাকে পাশে সহজ পাঠটা রেখে পড়াতে হবে, এটাই বলতে চাইছে। সেই জন্যই বলা আছে যে কেন্দ্রে আছে হচ্ছে সহজ পাঠ। আচ্ছা, নেক্সট যেটা আছে দেখো, এটা হচ্ছে কি আছে বলতো? কম বেশি, লম্বা বেটে, বাঁকা, হ্যাঁ, এর ছোট বড়, ভারী হালকা, এই সমস্ত কনসেপ্ট তৈরি। ঠিক আছে, তাহলে কি কি আছে সেগুলো জানতে হবে। এগুলো কি বলতো? কাউন্ট অ্যান্ড রাইট, আঙুলের সাহায্যে গণনা শেখানো। তাহলে এর প্রত্যেকটি কিন্তু ডেমো হওয়ার জন্য পারফেক্ট এক্সাম্পল ক্লাস 1-এ। ঠিক আছে, একটা হচ্ছে, তাহলে এই সবগুলো যখন করবি জাস্ট ভরে ভরে বাস্তব উদাহরণ দে।
যখন ছোট বড় লম্বা বেটে যখন করবি তখন সেখানে কি হবে, সেখানে সম্পূর্ণ বাস্তব উদাহরণের মাধ্যমে ছোট বড় লম্বা বেটে বা কম বেশি ছোট বড় যারা আছে, হ্যাঁ মানে বাচ্চারা যারা ছোট বড় তাদের ডেকে নিয়েও তো বাস্তব উদাহরণ নেওয়া যাবে। না, তাদের ডেকে নিয়ে তো সমস্ত আমার সাধন তো হবে না, তাদেরকে কায়দে করে কাজে লাগাতে হবে। কারণ দেখ এখানে প্রথমে আছে সোজা আর বাঁকা, বাচ্চাদের দিয়ে তো সেটা করানোটা একটু মুশকিল, সেক্ষেত্রে আঙুল বাচ্চাদের ইউজ করতে পারি। ছোট বড় হ্যাঁ ছোট হ্যাঁ হ্যাঁ ছোট না, সবই করা যাবে কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে করতে হবে। যেমন ধর এই কি বলে হচ্ছে সোজা বেঁকাটা ওদের আঙুল দিয়ে আঙুল বাঁকিয়ে বা আঙুল সোজা করে দেখাতে পারিস। কম বেশিটা কম বাচ্চা বেশি বাচ্চা দিয়ে হতে পারে। লম্বা বেটে আর হচ্ছে মোটা রোগাটা বডি শেমিং এর ব্যাপার, তো বাচ্চাদের মনে প্রভাব পড়তে পারে, ওটা বাচ্চাদের দিয়ে না করাই ভালো। ওটা বাস্তব কোন জন্তু জানোয়ার দিয়ে করাটাই বুদ্ধিমানের কাজ, বুঝতে পারলি? হ্যাঁ, এটার মনে বিরূপ প্রভাব পড়তে পারে বাচ্চাদের, বা হালকা 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 ভারী এই জিনিসগুলো করা যেতে পারে। তাহলে এই পোর্শনটা একটু নোট ডাউন করে রাখ। এগুলো সব করবি, এগুলো ডেমোর জন্য কিন্তু জরুরি, এগুলো ডেমোর ডিসকাশন হবে এগুলোর। 1 নম্বর হচ্ছে বর্ণমালা, নোট রাখবি সবাই। আমি জিজ্ঞাসা করলে ক্লাস 1 থেকে কি ডেমোর জন্য রেডি করছিস তখন কিন্তু সেগুলো আলোচনা হবে, তখন বলতে হবে কিন্তু। 2 নম্বর হচ্ছে ছোট বড় লম্বা বেটে ইত্যাদি। 3 নম্বর হচ্ছে কাউন্ট অ্যান্ড রাইট, গোনো এবং লেখো। ঠিক আছে, এই কাউন্ট অ্যান্ড রাইটটাই পরে কনভার্ট হবে তোমার হচ্ছে এর উপরে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, যেটা আমি আজকে ডেমোটা দেখাবো। এই ছড়াগুলো যেন রেডি থাকে, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার জানে সবাই, এটা অসুবিধা নেই। এটাও দেখ কাউন্ট অ্যান্ড রাইট, দেখছিস তো কাউন্ট অ্যান্ড রাইট। এই দেখ শিক্ষার্থী ছবি দেখে পাশের ঘরে দাগ দিয়ে করার সংখ্যা বোঝাবে। ইংলিশটাও একই রকম, ইংরেজি শব্দগুলোর সঙ্গে তোমার হচ্ছে পরিচয় ঘটানো। ঠিক আছে, এবিসিডি ইংলিশ ক্লাসও একই রকম ভাবে। ওই যে অ্যালফাবেটের একটা ডেমো তোমাদের দেওয়া আছে অলরেডি, সেটা একবার দেখে নেবে। আর অ্যালফাবেট গুলো দিয়ে মানে তার পরিচিত জিনিসগুলোকে চেনানো। এ ফর অ্যাপেল, এ বি ফর বল আমরা বলি কি জন্য, কারণ অ্যাপেলও সবাই দেখেছে, বলও সবাই দেখেছে। ঠিক আছে, বাচ্চারা দেখেছে, তার চেনা জীবনটা যেন তারা যেন চেনা জগতের সঙ্গে তারা যেন নিজের পার্টটাকে একটা সম্পর্ক খুঁজে পায়, সেটার জন্য আর কি। ইংলিশ ডেমো বলতে এইগুলোই, ইংলিশে 1 এর সেরকম কিছু ডেমোর জায়গা অতটা নেই। আচ্ছা দাদা, এই ডেমোতে কি দাঁড়া ওই হ্যাঁ। যা তো এই মাইকটা একটু বন্ধ কর মিমি। যা গুলি কর যা। দাদা মনিরাম মনকিটাও তো তাহলে ডেমো দেওয়া যেতে পারে। ওটা অলরেডি দেওয়া আছে তো মনে হয় ভিডিও দেওয়া আছে। আচ্ছা দাদা, হ্যাঁ বলছি এই ডেমোর ক্ষেত্রে মানে কি মানে একটা ইউনিকনেস কোনো মানে টপিক আনাটা খুবই দরকার, মানে একই রকম ডেমোতে। একদম নয়। কে বলেছে ইউনিক মানে ভালো? ইউনিক মানে যে ভালো হবে তার কি গ্যারান্টি আছে? পার্থ কর্মকারের আমি একটা পাঠিয়েছি গ্রুপে, দেখ উনি ডেমো সম্বন্ধে কি বলছেন, ডেপুটি সেক্রেটারি উনি কি বলছেন দেখি ভালো করে। কি বলছেন, টপিক ভালো করে বাছো এবং বিষয়টির সুচারুভাবে উপস্থাপনা। বারবার বলছি, বিষয়টিকে সহজ করে উপস্থাপনা করা, এইটুকুই হচ্ছে ডেমোর উদ্দেশ্য। সহজ করে বলো। এটা আমাদের বেলায় সেই থাকতো না, ছোটবেলায় এরকম আর হতো না, সেই আমাদের বাচ্চাবেলার মতো হয়ে যাচ্ছে। রচনা বলছি, রচনা 4টে রচনা পড়েছে মনে কর, ঠিক আছে, খুব ভালো করে বোঝ, খুব মানে খুব প্রাসঙ্গিক কথাটা। 4টে রচনা পড়েছে। 1 নম্বর পরিবেশ দূষণ ও তার প্রতিকার, ঠিক আছে। 2 নম্বর তোমার প্রিয় কবি। 3 নম্বর শীতের সকাল। 4 নম্বর পারমাণবিক বিস্ফোরণ ও বিশ্ব শান্তি। আমাদের ছোটবেলায় একটা কথা বলতো, সবাই কি লিখবে রে পরীক্ষা 4টে এসছে, কোনটা আগে লিখবে ছেলেপেলে, মানে কোনটা সবার কমন? পরিবেশ দূষণতার প্রতিকার। এমন মনে হয় আমাদের বাংলা মিডিয়ামে এমন কোনো স্টুডেন্ট নেই যে কোনো না কোনো ক্লাসে ওই রচনাটা মুখস্থ করেন, এমন কেউ নেই।
অনেকে বলতো আচ্ছা তুই পরিবেশ দূষণ প্রতিকার লিখলি, ও তো সবাই লিখবে, ওটাই নাম্বার বেশি উঠবে না। যে আনকমন, কোনটা আনকমন চারটের মধ্যে? পারমাণবিক বিস্ফোরণ, বিশ্ব শান্তি, ঠিক আছে, এইটা যে লিখবে তার নাম্বারটা বেশি উঠবে। এটা আমাদের কমন ধারণা, এটা ঘোড়ার ডিমের ধারণা। যেটা ভালো হবে সেটা নাম্বার বেশি উঠবে। আনকমন টপিক লিখলেই পরে যে বা বললেই পরে সেটা যে সবসময় ভালো হবে তার কি গ্যারান্টি আছে? কি বললাম বুঝতে পারলি? আনকমন টপিকের প্রবলেম হচ্ছে, আনকমন টপিকটা হচ্ছে আনকমন সাবজেক্ট থেকে হবে। আনকমন সাবজেক্ট তো আর অঙ্ক থেকে তোলা যাবে না, আনকমন সাবজেক্ট গ্রামার থেকেও তোলা যাবে না, ইংলিশ গ্রামার থেকেও তোলা যাবে না, বাংলা গ্রামার থেকেও তোলা যাবে না। তাহলে আনকমন সাবজেক্ট পড়ানোর জন্য থাকলে হচ্ছে খালি পরিবেশ। হিসাব করে দেখ, বাংলায় তুই কি আনকমন টপিক তুলবি? বাংলায় তুই কবিতা পড়াস, গদ্য পড়াস, বা গ্রামার পড়াস, বা ইংলিশও তাই পড়াস, কি আনকমন টপিক ওখানে আছে? কিছু নেই। তাহলে আনকমন টপিক একটাই হতে পারে, বাংলায় ওদেরকে ক্রিয়েটিভ রাইটিং শেখানো উইথ দ্য ইউজ অফ মাইন্ড ম্যাপ, ইংলিশেও তাই, রাইটিং শেখাও উইথ দ্য ইউজ অফ মাইন্ড ম্যাপ, ঠিক আছে? এইটুকু ইউনিকনেস হতে পারে। এর প্রবলেম হচ্ছে তার মানে কি আমাকে তার মানে যেতে হবে হচ্ছে ইয়েতে, ওটা কি নাম সাবজেক্ট আমাদের, পরিবেশে ঢুকতে হবে। পরিবেশে ঢুকে একটা সমস্যা পরিবেশের সাবজেক্ট গুলোর, পরিবেশের কোনো টপিক ইজ নট ওপেন এন্ডেড। ওপেন এন্ডেড মিনস উত্তরটা মানে ডেমোটা বিভিন্ন জন দেবে, বিভিন্ন রকম হবে, ভালো মন্দ নির্ণয় করাটা মুশকিল। কিন্তু অন্য বিষয়গুলো তা নয়, ওপেন এন্ডেড, কি হবে সেটা আমি জানি ওখানটায়। কি বললাম বুঝতে পারলি? আমার নিজের একটা অভিজ্ঞতা বলি শোন তাহলে। ওই 2002 সালে আমাদের হচ্ছে মাধ্যমিকের, 2003-এর মাধ্যমিক, তো 2002 সালে টেস্টের সময় আমাদের পরীক্ষায় রচনা দিয়েছিল বিশ্বকাপ ফুটবল 2002। এইবার আমি ওই রচনাটা আমি করিনি, আমার মানে রেডি করা ছিল না টেস্টের সময়, ঠিক আছে? এবার ওইটা খুব কমন রচনা, সবাই ওই জিনিসটাকে ই করে, প্লাস ওর সঙ্গে আরো 3-4টে ছিল, এবং ওইটা বাদে বাকি 3টে খুব কঠিন দিয়েছিল, মানে চেনার মধ্যে ওইটাই দিয়েছিল, আর বাকি 3টে মোটামুটি হলে বসে লেখা নাই। ফলে আমার কি দাঁড়ালো, আমার 4টে রচনায় আনকমন, একটাও কমন পাইনি। তখন আমি ওই বিশ্বকাপ ফুটবল নিয়ে লিখতে শুরু করলাম, ঠিক আছে? এবার বিশ্বকাপ ফুটবলটা মনে হয় ক্লাসে আমি বাদে সবাই করেছে, আমি সব কোনো কারণে করিনি জিনিসটাকে। এবার বিশ্বকাপ ফুটবল যখন লেখা হলো, আমি যেহেতু স্পোর্টস নিয়ে একটু ইন্টারেস্টেড, তার জন্য আমি খুব ভালো করে জানতাম যে বিশ্বকাপ ফুটবলের ইতিহাস কি, কি করে বিশ্বকাপ ফুটবল শুরু হলো, এর আগে কারা কারা চ্যাম্পিয়ন হয়েছে, এবারে কোন কোন টিম খেলেছে, সেই খেলার রেজাল্ট কি, এবং ইন্ডিয়া যে খেলতে পারে না বিশ্বকাপ ফুটবল বলে মানুষের মনে একটা দুঃখ আছে, সেটা দিয়ে উপসংহার দিয়ে শেষ করলাম। তার ফলটা কি দাঁড়ালো? ফলটা হলো এই যে আমার থেকে ভালো ওই রচনাটা কেউই লেখেনি, অথচ সবাই লিখেছে জিনিসটা। যে হ্যাঁ, তোর ছবি চলে এসছে না, ঠিক আছে? ফলে যেটা হলো যে আমার থেকে বেটার কেউ লিখলো, সবাই লিখলো, কিন্তু আমার থেকে বেটার কেউ লিখলো না, নাম্বার সব থেকে বেশি আমি পেলাম। আবার অন্য যে আনকমন রচনা ছিল, অনেকে লিখেছিল সেই বিষয়ের উপরে, তারাও যে খুব বেশি পেয়েছে তা নাই। খুব মনে আছে কুসংস্কার বলে একটা রচনা করেছিল, বিজ্ঞান ও কুসংস্কার নয়, শুধু কুসংস্কার, সেটার উপরে লিখেও কিন্তু বেশি নম্বর পাইনি। আমি বলতে চাইছি এতগুলো অবান্তর বাড়তি কথা বলার আমার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে কি সেইটাই, জিনিসটাকে ভালো করো, ইউনিক নয়, ভালো করো জিনিসটাকে, ঠিক আছে? ইউনিক ইউনিক জিনিসটাকে যদি ভালো করতে হবে তো খুবই ভালো, কিন্তু ইউনিক মানে যে ভালো হবে তার কোনো মানে নেই। এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে এসো। আচ্ছা, মহিনা মুন্সি হলো, কাউন্ট অ্যান্ড রাইট, এগুলো এটা আমি করাবো, যে তোমার ইংলিশ আর বাংলা আর এইগুলো, এখানে শব্দ দিয়ে বর্ণ তৈরি, এইগুলো ডেমো তোর দেখানোর কিছু নেই, ফলে ডেমো সব দরকার নেই এখানটায়, যেগুলো যেগুলো দরকার আমি সেগুলো বলে দেবো। এই দেখ, এটা হচ্ছে বড় ছোটের কনসেপ্ট, এইটা আমি আজকে দেখাবো ডেমোটা, ওখানে একটা দেওয়া আছে, তবু আমি একটা দেখাবো, আরো কিছু আছে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এবার সহজ পাঠে আয়। দেখ, সহজ পাঠ নিয়ে বলতে গেলে কি কি বলবো? প্রথম কথা হচ্ছে সহজ পাঠের, আচ্ছা 1 মিনিট দাঁড়া তো, সহজ পাঠে তো ছোট আছে, এই এটা তো ওখানে দেখানো যাবে, 1 সেকেন্ড দাঁড়া তো, ভালো করে দেখাই একটু।
এইভাবে দেখার সুবিধা হচ্ছে তোর বাড়িতে পড়তে সুবিধা হবে বইটা, ঠিক আছে? কারো বোর্ড লাগছে না তো? না দাদা একদম না আমি না, আমি ঠিক একটু আছে। মানে এইভাবে দেখানোর করছি এই কারণে, মানে তোর এইগুলো ডাউনলোড করে আমার এই আইপ্যাডের মধ্যে ঢুকিয়ে রাখতে আমার খেয়াল ছিল না, ওই জন্য একটু সময়টা লাগছে। পরের দিন থেকে সব যেগুলো ডিসকাস করবো, মানে এই মুখে না বলে না, বইটাকে খুলে দেবো সামনে, বুঝলি তো? তোদেরও দেখতে ভালো লাগে যে কোন কোন পোর্শন গুলো পড়বো আমরা। আচ্ছা, ভালো হবে সহজ পাঠ, সহজ পাঠ সবাই জানো, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, অলঙ্করণ নন্দলাল বসু, একদম পরিষ্কার তোমার হচ্ছে করা। নামকরণ এরকম কেন হলো, সহজ পাঠ নাম কেন দিলাম? সহজ পাঠ মানে যে বইটাকে সহজে পড়া যায়, ঠিক আছে? এই জন্য এর নাম হচ্ছে সহজ পাঠ। এই বইটার মাধ্যমে শিশুদের মনের মধ্যে অনেক মানে ছবির মানে কি বলবো, মানে মনের মধ্যে যে ছবিগুলো আছে শিশুদের, সেই ছবিগুলো যেন এই বইয়ের মধ্যে ফুটে উঠেছে। ফলে শিশুরা খুব সহজেই এই বইয়ের পাঠের সঙ্গে একটা আত্মিক সম্পর্ক খুঁজে পায় আর কি, ঠিক আছে? এই জন্যই, এবং এই পাঠটা সহজ হয়ে ওঠে, তাই এই বইটার নাম হয়েছে সহজ পাঠ। প্রশ্ন করতে পারে কেন সহজ পাঠ নাম হয়েছে বলে তোমার মনে হয় আর কি। আচ্ছা, সহজ পাঠে তো বললাম তোমার হচ্ছে নন্দলাল বসু ছবি এঁকেছেন। আচ্ছা, প্রথম এই বইটা কবে কবে প্রকাশিত হয়েছিল সেটা বলতে হবে। এটা শান্তিনিকেতনে প্রকাশিত হয়েছিল 1337 বঙ্গাব্দের বৈশাখ মাসে। 1930 1930 খ্রিস্টাব্দ। বাংলা 1930। আচ্ছা, তাই হবে। ইংলিশে 1930 আর বাংলা 1337 বঙ্গাব্দে। হ্যাঁ, 1930। আচ্ছা, এবার দেখো, আমরা এখান থেকে সহজ পাঠ থেকে কিছু ছড়া আমাদের জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে? দেখে নাও কি কি আছে। সহজ পাঠ ছাড়া তো এখানে প্রথম দিকটায় তোমার মোটামুটি বুঝতেই পারছো, বর্ণ, তোমাকে যদি বর্ণ শেখানোর জন্য সহজ পাঠ কিন্তু সব থেকে বেশি জরুরি জিনিস, ঠিক আছে? ফলে এখানে আমি কিছু বলছি না, এগিয়ে চল। কেন দেওয়া আছে ওটা ধরবে, এই ছবিগুলোর কি উদ্দেশ্য? হ্যাঁ, ছবিগুলোর উদ্দেশ্য হচ্ছে ওই যে বললাম একই জিনিস, ওই সেই একই উত্তর বাস্তব জীবনের সঙ্গে রিলেট করা, মানে শিশুর মনে যে চিত্রটা আছে সেই চিত্রটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। উদাহরণ দেখ, কি বলছে? ট ঠ ড ঢ করে গোল, কাঁধে নিয়ে ঢাক ঢোল। তোকে যদি কথাটা বলি, তুই চোখ বন্ধ করলে তোর মনের মধ্যে একটা ছবি ভাসছে কিনা বল? দেখ ছবিটা এবার, তোর মনে যে ছবিটা ভাসলো সেটা এখানে দেখা যাচ্ছে। এই যে রিলেশনটা, এবং কাঁধে নিয়ে ঢোল বাজানো, এটা তো শিশুর কাছে একটা পরিচিত দৃশ্য। সে পুজোর সময় সে দেখেছে ঢাকিরা ঢোল বাজায়, সে সহজে সে রিলেট করতে পারছে। এগুলোই উদ্দেশ্য। ঠিক আছে স্যার, এখান থেকে একটা কোশ্চেন আসে না যে সহজ পাঠের ছবিগুলো সাদা কালো কেন? এটা আমি জানি না কেন 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 সাদা কালো, সেটা কি বলবো, সাদাগুলোতে রং করবে। আমি বলি, শোন একটা জিনিস, আগে কি সাদা কালো কাঠে ছবি খোদাই করে ছাপতে হতো সেই না, সময়টা কি কালার বইয়ের কিছু প্রচলন ছিল 1930 সালে? এটা প্রথম কথা। না, দাদা এটাই কারণ তখন কালার ওই রকম ছিল না। আমি সেটাই বলছি, সেই সময় কি কালারের কি এছাড়া কোনো অন্য কোনো কি কারণ আছে? বর্তমানে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রদ্ধার্থে মানে ওই কালারটা চেঞ্জ করা হয়নি। একদমই তাই। কোনো কিছু প্রথম কথা যে সেই সময় কালারের মনে হয় সিস্টেম ছিল না। আর নিয়ম হচ্ছে এই রবীন্দ্রনাথের সঙ্গে সম্পর্কিত কোনো কিছুকেই মানে চেঞ্জ করা, অ্যাজ ইট ইজ রাখা হয়। দেখবি রবীন্দ্রনাথ ঠাকুরের গানটাকে সুরগুলোকে চেঞ্জ করা নিয়েও কিন্তু কথা হয়। কেউ যদি সুর চেঞ্জ করবে বলে, সেটা নিয়েও কিন্তু কপিরাইট আছে। এসবগুলো একটা আছে আর কি। একটা কারণ হতে পারে দাদা, ওই যেটা লেনো কাঠ পদ্ধতি, সেই কাঠের ছাপ দিয়ে আসতো না। হ্যাঁ, কাঠের ছাপ দেখতো, মানে কি সেই সময় তো তার মানে কালার ছিল না, কালারের ফেসিলিটি ছিল না। নাহলে ভেবে দেখ, শিশু পাঠ্য বই কিন্তু অবশ্যই সেটা তো হওয়া উচিত, সেটা কালারই হওয়া উচিত। কিন্তু কালার এখানে কালার করা নেই কেননা তোর হচ্ছে এর কারণ এছাড়া কিন্তু আমি আর কিছু খুঁজে পাই না। এবং আরো ভালো করে দেখ, এই ছবিগুলোকে খুব স্পষ্ট লাগছে তোদের কাছে? দেখ ছবিগুলো কিন্তু খুব স্পষ্ট এরকম রেখে দিয়েছে। এর একটাই কারণ, রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধার্ঘ এবং অ্যাজ ইট ইজ রেখে দেওয়া। যাকে বাদ দাও, এসব কথা আলোচনা করে লাভ নেই।
আচ্ছা কিন্তু দাদা এইখান থেকে প্রথম ছবিটা নিয়ে ওই আমার বইতে বললো না ছবিতে রং করতে প্রথম ছবিটা নিয়ে হ্যাঁ আছে। হ্যাঁ 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 হুম। সে তো সহজ করে সে বাচ্চাকে রং করতে বলছে। এবারে বর্তমানে যে বইগুলো আছে সেটা রং করার কথা বলছে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠটা নয়। এমন তো সে আমি রবীন্দ্রনাথের বই বলতে কি রং করবো না নাকি? আমার মেয়েকে এখন ছেড়ে দিয়ে দেখে নিও, হাজার খান ওখানে কার্টুন লিখে ভরে দেবে সেকেন্ডের মধ্যে। সেটা অন্য জিনিস, ওটার সঙ্গে সম্পর্ক না। শোনো, দেখে বাদ দাও। এই যে ছড়াগুলো মুখস্থ করতে হবে, এগুলো কিন্তু খুব সহজ ছড়া। বন থেকে বাঘ, গাছ থেকে পাখি, জল থেকে মাছ, ডালে আছে ফল, পাখি ফল খায়, ডানা মেরে ওড়ে। এগুলো একটু যে কটা পারবে একটু ভালো করে দেখে নেবে, আর খুঁটিয়ে 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 গল্প টল্পগুলো পড়বে, কারণ এখান থেকে বহুত কোশ্চেন করতে পারে। যেমন ধরো বলতে পারে যে সহজ পাঠে উল্লেখিত 4টি শহরের নাম বলুন, বা বলতে পারে সহজ পাঠে উল্লেখিত 2টো নদীর নাম বলুন, সহজ পাঠে উল্লেখিত একটা প্রতিবেশী রাষ্ট্রের শহর আছে তার নাম বলুন, বা সহজ পাঠে আমরা মতিবিল বলে একটা শব্দ পাই। মতিবিলটা কি? গ্রাম বাংলায় একটা বিরাট বড় বিল, যেটা বিল মতিঝিল নয়, মতিবিল। হ্যাঁ আছে তো নাম তার মতিবিল, নামতার মতিবিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে খুব সুন্দর এটা খুব সুন্দর দেখা আমার মেয়ে, চিল উঠে চলে, দারুণ দেখা এটা। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে নাল ফুল। হ্যাঁ, এইটা কিন্তু বলছিল নাল ফুল, এটা লাল ফুল হবে না? নাল ফুল। নালফুলি হবে, কারণ বিলি হয় তো, বিলে আমাদের এখানে নালি হবে তো, ওরা তো ভাবছে লাল হবে হয়তো। হ্যাঁ, ওরা তো জানে না যে লালটাকে নাল বলা হয়েছে এখানে। হ্যাঁ, নাল ফুলটা অ্যাকচুয়ালি কিন্তু নাল ফুল নয়। নাল ফুল মানে কি বলতো? নাল ফুল মানে জিনিসটা হচ্ছে শাপলা ফুল। অ্যাকচুয়ালি এই বাংলাদেশের জাতীয় ফুল হচ্ছে শাপলা। হ্যাঁ, ওই শাপলা ফুলটা শাপলা ফুল হয়। হ্যাঁ হ্যাঁ, শাপলা ফুলটার অপর নাম ওই নাল ফুল। ঠিক আছে, এইগুলো আছে, একটু খুঁটিয়ে পড়বি, এছাড়া কিছু না। সহজ পাঠের পাঠগুলোকে একটু খুঁটিয়ে পড়বি, এখান থেকে বিভিন্ন রকম প্রশ্ন করতে পারে। ঠিক আছে, যে কোনো একটা ছড়া হয়তো ধরতে পারে। এই হচ্ছে সহজ পাঠের গল্প। ঠিক আছে, এবার আমরা একটু ডেমোর দিকে এগোই টুকটুক করে, নাকি? দাদা কালকে ওই ডেমো নিয়ে কিছু বলেছিলেন, আমি জয়েন হতে পারিনি, আসলে আমি মেসেজটা দেখিনি তো। হ্যাঁ, আমি শেষে বলছি, আজ একটু দেরিতে ছাড়বো। হ্যাঁ, কি হলো? বলছি আমিও জয়েন্ট হতে পারিনি ওটাতে। কালকে যারা ছিল না তাদেরকে আমি আলাদা করে বলে দিচ্ছি আজকে। সবাই লিভ করবে তখন বলে দিচ্ছি। এ তো ভারী জ্বালা, খুঁজে পাওয়া যায় না রে বাবা। 4 নম্বর। ঠিক আছে, ডেমোটা বলি একটু, দাঁড়া। ডেমোর জন্য তোমরা কিভাবে লেখো? এই হবে তো, শ্রেণী তারিখ বা তারিখটাকে এদিকেও লিখতে পারো, আমার মনে হয় সেটাই ভালো হবে। যেখানে আমাকে দেখানোর দরকার হবে সেখানে ঠিক দেখাবো। ঠিক আছে, বিষয় আর হচ্ছে পাঠ, একক বা পাঠ না, তাই না? হ্যাঁ দাদা, পাঠ। আজকের পাঠ লিখুন স্যার, তাহলে ভালো। আজকের পাঠ, বেশ। এগুলো কোথায় কি লিখতে হয় এগুলো আমার থেকে তোমরা অনেক ভালো জানো। আমি কোনদিন এসব টিচিং, ম্যাক্রো টিচিং, মাইক্রো টিচিং কখনো করিনি, খালি নাম শুনেছি। ঠিক আছে, আজকের পাঠ। তাহলে পরে আমরা আজকে কি শুরু করব? দাঁড়াও, আমি একটা লিস্ট বানিয়েছিলাম, লিস্টটা বার করি একটু। আমার মোবাইলটা যদি হারিয়ে যায় না, সব বেকার হয়ে যাবে। বিষয়টা আজকের পাঠের উপরে লিখতে হয় না? দরকার নেই, এই তো বিষয়টা দিলাম, এই সাবজেক্ট আজকের পাঠ। কেন বিষয় না বলে পাঠ বলবো কি করে? অঙ্ক বা বাংলা কিছু তো একটা হবে না বিষয়। দাঁড়া বাবা, একটু দাঁড়া।
মানে বাম দিকে শ্রেণী আর তারিখ স্যার তারিখটা ভালো বিষয়টা হতো। তারিখের কাছে হবে তো, আর তারিখটা বিষয়ের কাছে আসবে। আর বিষয়টা আজকের পাঠের জায়গা হবে, মানে এই সাইডটা ডান দিকে। আজকের পাঠের উপরে হবে। হ্যাঁ মানে প্রথমে ঠিক লিখেছিলাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ ওটাই বললাম যে আজকের পাঠের ওপরে বিষয়টা। আচ্ছা, বেশ, তাহলে এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। ক্লাস হচ্ছে ধরে নাও প্রাক প্রাথমিক। আমি এখান দিয়ে শুরু করছি। ছেলেপিলে সবাই পরিবেশের দিকে ঝোঁক মারছে, ইউনিক বিষয়কে নিয়ে আসছি। প্রাক প্রাথমিক বিষয় হচ্ছে, প্রাক প্রাথমিকতে কোনো পরিবেশ নিয়ে নেই, এটাকে ধরে নাও বললাম মজারু। কি লিখছি? বাংলা কিন্তু সবসময় এভাবে। আজকের পাঠ হচ্ছে, ঝগড়া হয়েছে তোমাদের পাঠায়, জীব বিরাট ঝগড়া হচ্ছে, তোরা শুনতে পাচ্ছিস? হ্যাঁ দাদা শুনতে পাচ্ছি। হ্যাঁ শোনা যাচ্ছে। দাঁড়া এক সেকেন্ড, দাঁড়া। ঝগড়ার প্রতি মানুষের আদি অকৃত্রিম আকর্ষণ। কি হলো? ভালো শোনো, নাও দেখে আসলাম ঝগড়া একটু। ওই জন্য মানুষ নিউজ বেশি দেখে সোশ্যাল মিডিয়া। না বললাম ওই জন্য মানুষ নিউজ বেশি দেখে, এত নিউজে ঝগড়া হয় না বেশি নিউজ চ্যানেলে। অ্যাকচুয়ালি ঝগড়া মানে কি বলতো, এই আমাদের এই পাড়া এখানটায় এই আশপাশে তো কিছু, এ তো যাদবপুর ইউনিভার্সিটি তো সব আমাদের তো পাশেই তো। এবার ওই মেস করে কিছু ছেলেপিলে সব থাকে, এরা সব এখানে এসে তোর হচ্ছে গলিগালা দিয়ে ঘুরে গালিগালাজ করে, এরা সব একটু শৃঙ্খল টাইপের। শুধু যাদবপুর ইউনিভার্সিটি না, বিভিন্ন কলেজ টলেজের ছেলেপিলে সব আছে আর কি। তো পাড়ার লোক আজকে দৌড়েছে, তো ঠ্যাঙাচ্ছি। যাই হোক, ঠিক আছে দেখো দাদা তুমি বাদ থাকলে কেন? আবার 4 তলা থেকে নাম যাবে। ঠিক আছে, এটাই ভালো। একটু পরে এবিপি আনন্দে দেখা যাবে ওই এলাকায়। বড় বড় কিছু হয়ে গেলে দেখবি এক্ষুনি খবর হয়ে যাবে। ঠিক আছে, নাও জীব ও জড়ের ধারণা আমি দেখাচ্ছি। আমি তোমাদের বুঝিয়ে ডেমো দেওয়ার করছি আর কি। প্রথম কথা, জীব ও জড়ের ধারণা সবসময় একটা জিনিস করতে হবে। দেখো, এটা তো একটা পরিবেশ সংক্রান্ত বিষয়, খুব ভালো করে বোঝো জিনিসটা। এটা তো একটা পরিবেশ সংক্রান্ত বিষয়। তাহলে এই বিষয়ে যখন আমরা ডেমো দেব, এই বিষয়ে যখন আমরা ডেমো যখন দেবো আর কি, তাহলে ওর কাছে বাস্তব জীবন সম্বন্ধে আমাদের করতে হবে। কারণ দেখো, জীব ও জড়ের ধারণাটা কিন্তু আমরা কিন্তু ক্লাস প্রি প্রাইমারিতে দিচ্ছি, ক্লাস 3 বা 4 দিচ্ছি না কিন্তু। ফলে ওদের কাছে আমাকে বাস্তব উদাহরণ দিয়ে এগোতে হবে আর কি। তাহলে বাস্তব উদাহরণ দিয়ে এগোতে গেলে পরে জীব আর জড়ের মধ্যে আমাকে দেখতে হবে যে ওরা কোন জিনিসটা দিয়ে বুঝতে পারবে যে জীব আর জড়, এরা কোনটাকে জীব বলবো কোনটাকে জড় বলবো, এক কথায় কোন জিনিস দিয়ে বুঝতে পারবে। বলো তোমরা, সাজেস্ট করো আমাকে, কি দেখে বুঝতে পারবে? আমরা আমাদের নিজেদের উদাহরণটা দিতে পারি। না উদাহরণের পরে বলছি। তারা ব্ল্যাকবোর্ডে চক দিয়ে প্রথমে জড়ের উদাহরণ দিই, আর আমরা নিজেরা যে ঘুরছি বা ওরা নিজেরা বুঝতে পারবে না। স্থান পরিবর্তন, বাড়ির চারপাশের পশু পাখি যেগুলো সেগুলো ঠিক আছে দাদা, তুমি আরেকবার বললো। আরেকবার বললো। একজন অলরেডি সঠিক উত্তর দিয়েছে, তোমায় বলছি আরেকবার চান্স দিচ্ছি। আমি তো ওদেরকে প্রথমে কিছু জিনিসের নাম বলবো, তার মধ্যে থেকে জীব আর জড়ের কথা তারা বলবে।
আমি কিসের বেসিসে ওদেরকে জীব আর জড়র যে পার্থক্যটা, প্রথম পার্থক্যটা আমি কিসের বেসিসে বলবো? জীব চলাফেরা করতে পারে বা নড়াচড়া শোন নড়াচড়ার ভিত্তিতে। গাছ হিসাবে দিতে পারি গাছ। যে বড় ছেলে, একটা বড় ছেলে পড়ে তাকে আমি শ্বাস নেয় না বলবো, তাই তো? কিন্তু একটা প্রি প্রাইমারি বাচ্চাকে আকরাম বলছিল এখন যেটা নড়াচড়া, রাইট, নড়াচড়ার বিষয়টা দিয়ে প্রাথমিকভাবে তাকে চেনাবো। সে গাছের কথা বললে পরে সে প্রসঙ্গটা আমরা পরে আমরা আসবো আর কি, সে কথায় আমরা আসছি। তাহলে প্রথমে কি বলবো, ঢুকলাম, সুপ্রভাত বাচ্চারা, হ্যাঁ তোমরা ওই যেটা বলতে হয় তোমাদের, তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ আমিও খুব ভালো আছি। ওরা বলে আপনি ভালো আছেন? হ্যাঁ আমিও খুব ভালো আছি। দেখো তোমরা আমাকে কয়েকটা এরকম জিনিসের নাম বলো তো যেগুলো নড়াচড়া করে। কি নড়াচড়া করে দেখতে পাচ্ছ সেরকম কিছু? প্রথমে হয়তো বললো বাইরে, ম্যাডাম ওই গরুটা নড়ছে। গরু, দাঁড়াও পেনটা ঠিক করি। আকরাম, ইঁদুর, গরু, ছাগল, দেয়ালে টিকটিকি হচ্ছে, টিকটিকি, ওরা যা দেখতে হবে সেগুলো বলবে টিকটিকি। আচ্ছা তোমরা তো সবাই ফ্যানও তো নড়বে। আসছি আমি শেষ করি, এখন তোরা কথা বলিস না, আমি এখন মানে ডেমো দিচ্ছি, ঠিক আছে? গরু, ছাগল, টিকটিক। আচ্ছা তোমরা তো নিজেদের কথা বললে না, তোমরা কি নড়ো না? তোমরা কি এক জায়গায় স্থির হয়ে বসে থাকো? টিফিনের সময় তো তোমরা দেখি তোমরা খুব ছোটাছুটি করো, তাহলে তোমরাও কিন্তু নড়াচড়া করো। তাহলে তোমাদের নাম লিখবো, তোমরা তো স্টুডেন্ট বা তোমরা মানুষ, তাই না? তাহলে মানুষও কিন্তু নড়াচড়া করে। আচ্ছা আর বলো তো নড়াচড়া করে না এমন কিছু জিনিস বলো তোমাদের চোখের সামনে আছে, কি কি দেখতে পাচ্ছ যেগুলো নড়ছে না? স্যার চক, স্যার বোর্ড, স্যার পেন, আর স্যার ফ্যান। বাহ, স্যারের পেনটাও গেছে, চার্জ শেষ। মা হচ্ছে ব্যালকনিতে বললো এগুলো হলো। তাহলে দেখো আমার বাঁদিকে এরা হচ্ছে নড়তে পারে, আর এদিকে হচ্ছে নড়তে পারে না, ঠিক আছে? তাহলে দেখো আমরা সহজ করে বললে পরে, এবং শুধু তাই নয় এর বাইরেও দেখো এদের মধ্যে কিছু কিছু অমিল আছে। কি কি অমিল আছে? আচ্ছা দেখো গরুকে নিয়ে বলি, গরু কি প্রথমে গরু হয়ে যায়? তোমরা কি দেখো তোমাদের এরকম বলতে হয়, তোমাদের বাড়িতে গরু আছে? হ্যাঁ অনেক বাড়িতে গরু আছে। বা ছাগল আছে বা টিকটিক আছে? হ্যাঁ আছে। গরু কি দেখেছো, গরুটা কি প্রথমে কি এত বড় হয়ে যায়? না, সে ছোট্ট ছিল, আগে বাছুর ছিল, তাই না? তারপর আস্তে আস্তে সে বড় হয়েছে। বা তোমরা কি ছোট থেকে এত বড় ছিলে? মানে জন্মিয়ে কি তোমরা স্কুলে আসছো? না, তাহলে কি তোমরা ছোট্ট ছিলে, আস্তে আস্তে তোমরা বড় হয়েছো, বড় হয়ে তোমরা স্কুলে এসছো। তার মানে কি এই যে গরু, এই ছাগল, টিকটিকি, মানুষ, এরা সবাই কিন্তু আস্তে আস্তে বেড়ে উঠেছে, তাই না? কিন্তু চক দেখো, চক বোর্ড বা পেন বা ফ্যান, এদেরকে দেখো, এরা কি নড়তে পারে? না, এরা যেমন নড়তেও পারে না, আবার এরা কি এরকম হয়েছে যে চকটা আজকে অনেক বড় ছিল, আবার চকটা কালকে আরো বড় হলো, তারপরে আরো বড় হলো, এরকম কি বড় হয়? না। বা বোর্ডটা আজকে দেখতে পাচ্ছি এত বড়, বোর্ডের কাছে গেলি হাত দিয়ে দেখালি, বোর্ডটা দেখতে পাচ্ছি এত বড়, কিন্তু তোমার হচ্ছে বা পেনটা এইটুকু পেন, কালকে কি সে অনেক বড় হয়ে যাবে? বা এই ফ্যানটা সে কি অনেক বড় হয়ে যাবে? না, এরা যেমন নড়তে পারে না এরকম তেমনি এরা বেড়েও ওঠে না। তাহলে পরে বলতে পারি যে সমস্ত যারা আর কি, যারা নড়তে পারে এবং যারা ধীরে ধীরে বেড়ে উঠতে পারে, তারা হচ্ছে, তাদেরকে বলবো হচ্ছে আমরা জীব। আমার পেনে কালি শেষ বলে লিখতে পারছি না, হ্যাঁ দুঃখিত, ধরো ওই পেনটা চার্জে দিয়ে হবে। তাহলে যারা নড়তে পারে এবং বেড়ে উঠতে পারে তারা হচ্ছে জীব, আর যারা নড়তে পারে না এবং বেড়ে উঠতে পারে না তারা হচ্ছে জড়। পাশে জীব আর জড় দুটো লিখলি, হলো এই পর্যন্ত। এবার কি হচ্ছে, আমার কি দরকার?
স্টুডেন্ট ইন্টারাকশন দরকার। ডেমোর জন্য কি প্রয়োজন? স্টুডেন্ট ইন্টারাকশন। আমি দেখ একটা সুন্দর ভূমিকা দিলাম, ভূমিকা দেওয়ার পরে এক্সাম্পল দিলাম, ওদেরকে এক্সাম্পল গুলো ওদের কাছ থেকে কালেক্ট করলাম এবং সেগুলো এক্সপ্লেন করলাম। নড়তে পারে না, বেড়ে উঠতে পারে না। ওটা আমি লিখতে পারিনি, বেড়ে উঠতে পারে না, তোমরা লিখে দিন এটা। এবার ওদেরকে প্রশ্ন ছুটতে হবে, ভাবার সময় দিতে হবে। আচ্ছা তোমরা ভেবে বলো তো, তোমরা গাছ সবাই দেখেছো তো? হ্যাঁ। আম গাছ দেখেছো? হ্যাঁ। বলো তো আম গাছ তো নড়তে পারে না, তাহলে আম গাছ কি জড়ো না জীব? ওকে ভাবার টাইম দে, ওকে ভাবার জায়গা দিয়ে দে ওখানটায়। স্বাভাবিকভাবে ওরা একটু ভাবনায় পড়ে যাবে, স্যার আম গাছ তো তাহলে জড়ো, কেউ বললো হয়তো। আমি তখন কি বলবা? আম গাছ জড়ো। বেশ, তুমি বলছো আম গাছ জড়ো, এবার দেখা যাক তুমি ঠিক বলছো কিনা। আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো আমি বললাম কি, এই গরু, ছাগল, টিকটিকি, মানুষ, এরা সবাই হচ্ছে জীব। এবং জীব হতে গেলে তার তো দুটো বৈশিষ্ট্য দরকার। একটা হচ্ছে সে নড়ে চড়ে বেড়াবে, আর কি হবে, তার আস্তে আস্তে বৃদ্ধি ঘটবে, মানে সে ছোট থেকে ধীরে ধীরে সে বড় হবে। কিন্তু যে নড়তে পারে না, সে মানে চক, বোর্ড, পেন, ফ্যান, এরা নড়তেও পারে না। আবার এদের যে ধীরে ধীরে যে বৃদ্ধি, সেটাও কিন্তু এদের হয় না। তার জন্য এদেরকে জড় বলছিলাম। তার মানে জীব বা জড় হতে গেলে আমাদের নড়তেও হবে, আবার বেড়ে উঠতে হবে। আর এই দুটোই যদি না পারে কেউ, তাহলে তাকেই আমরা বলবো হচ্ছে জড়। কিন্তু আম গাছের ক্ষেত্রে দেখো তো, আম গাছ একটা ছোট্ট গাছ যদি আজকে লাগাই আমরা, সে আস্তে আস্তে কিন্তু বড় হয়ে যাবে। সে তো আর ছোট থাকবে না, ধীরে ধীরে সে বড় হবে। তাহলে পরে আম গাছ কি করছে? নড়তে পারছে না, কিন্তু সে তো বেড়ে উঠছে। তাহলে নড়তে যদি নাও পারে, যদি সে বেড়ে ওঠে কোনো কিছু, তাহলে তাকে আমরা বলবো হচ্ছে জীব। সুতরাং আম গাছকে বলা যায় হচ্ছে অবশ্যই একটা জীব। আবার আর একটা উদাহরণ দিচ্ছি তোমাদের, লিখতে পারছি না, বিচ্ছিরি লাগছে। উদাহরণ দিচ্ছি, শামুককে সাধারণত কেউ নড়তে চড়তে দেখে না। তোমরা শামুক দেখেছো? শামুক তো নড়ে না চড়ে না, তাহলে শামুক কি জীব না জড়? এইরকম ভাবে কোশ্চেন থ্রো করতে করতে ওদের কাছে আস্তে আস্তে এগিয়ে যায়। কি বললাম বুঝতে পারলি? এবার এই করতে করতে একটার পর একটা এক্সাম্পল দিবি, ব্যাস হয়ে গেল। তারপরে ওদেরকে একটা কাজ দেওয়া, দাঁড়া ওই পেনটা দেখে কেউ, আমার ভালো লাগছে না, পেনটা চার্জের জন্য হয়েছে কিনা দেখে আসি, একটু ওয়েট কর। লাস্ট কাজ কাজের কাজ আর কি। কেউ যদি প্রশ্ন করে স্যার ফ্যান তো নড়ে, আমি তো সেটাই বললাম। পেন্সিল তো লিখতে লিখতে ফুরিয়ে যায়, পেন ছোট হয়ে যাচ্ছে। তুমি না দিলে নড়বে না। এই হয়েছে। আচ্ছা এবার বল, এখান থেকে স্টুডেন্টদের কি কোশ্চেন দেওয়া যায় ক্লাসে করার জন্য? ক্লাসের কাজ কি দেবো এনগেজমেন্টের জন্য? দাদা আমার একটা স্টুডেন্ট হিসেবে প্রশ্ন আছে, ক্লাস 1 বাচ্চা হিসাবে, বলো। যে মেঘ তো নড়েও আবার মাঝে মধ্যে বড় হয়ে যায় মেঘ, তাহলে মেঘ কি হবে? এবার উত্তরটা কিভাবে দেবে বলো? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন। মেঘ নড়ে এবং মেঘ বড় হয়। এখানে বলতে হবে সৃজনশীল ব্যক্তি ছাড়া এই প্রশ্নের উত্তর দিতে পারবে একদম না। ভালো প্রশ্ন। এর উত্তর দেবো, মেঘ কি নিজে নিজে নড়ে? হ্যাঁ বল। এটার অ্যান্সার এইভাবে দেওয়া যেতে পারে স্যার। অ্যাকচুয়ালি এটা যেহেতু সৃজনশীল প্রশ্ন, এই অ্যান্সারটা এরকম দেওয়া যেতে পারে। কারণ হচ্ছে যেটা আমরা গাছকে যেটা বললাম যে গাছ জীব, কারণ গাছ যদি একটা স্টুডেন্ট বলে যে নড়তে চড়তে পারে না, হ্যাঁ তবু তা কেন আমি গাছটাকে জীব বলবো? তার কারণ হচ্ছে এটা বলা যাবে যে একটা ছোটখাটো অ্যান্সার, যে ওই ওর গাছের মধ্যে যে একটা জীবের যেগুলো বৈশিষ্ট্য থাকার দরকার সেইগুলো বিদ্যমান। হ্যাঁ, একটা না থাকলে সেটা যে সে তো তখন চেনে না, জীবটা তো চেনে না সে, তখন তাকে তো চেনা কথা না, খুব ভ্যালিড প্রশ্ন। না তো এটা তো সৃজনশীল প্রশ্ন, সে মেঘের কথা তো বলবে না, এটাও তো বুঝতে হবে। না এটা করতে পারলে স্যারই করবে, যে ইন্টারভিউ নেবে, তখন বলতে হবে স্যার প্রাণীর বৈশিষ্ট্য বিদ্যমান আছে। প্রশ্নটা স্যারই করছে, মনে কর স্যার প্রশ্নটা করছেন অ্যাজ এ স্টুডেন্ট, এবং কোনো বাচ্চার মাথায় এই বিষয়টা কিন্তু আসতে পারে, এটা ঠিক আছে, ব্যাপারটা আসতে পারে। ওকে তখন তুই কি বলবি? এবার তখন তুই ওকে এইটুকু বলবি
যে যে এই নড়তে পারার বিষয়টা আরো ভালো করে বললে পরে নড়তে পারাটা নিজে থেকে নড়তে পারা, ঠিক আছে, নিজে থেকে নড়তে পারা। এই যে গরু, ছাগল, টিকটিকি, মানুষ, এরা সবাই কারো সাহায্য ছাড়াই নড়তে পারে, কিন্তু মেঘ নিজে থেকে কিন্তু নড়তে পারে না। মেঘ কি মানে কেন 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 নড়ে? কারণ কি আমাদের যে হাওয়া হাওয়া বইছে বা মেঘের নিজস্ব নড়ার ইয়ে আছে, কিন্তু সেইভাবে ওর ওই মানে নিজের ক্ষমতায় সে কিন্তু নড়ে না। কি বললাম বুঝতে পেরেছো? সেই আর জন্য তাছাড়া স্যার নড়াচড়ার ব্যাপারটা হচ্ছে একটা গাছের অভ্যন্তরে নড়নচড়ন হয়, সেটা অভ্যন্তরীণ হয়। হ্যাঁ, সেইটাই তো বলছি, তো নিজে থেকে নড়তে চড়তে পারা মানে তো অভ্যন্তরীণ নড়নচড়ন। ঠিক আছে, আমি অন্য অন্য ইয়েতে চলে যাচ্ছে। আমার মূল জায়গা, তোকে তো কাজ দিতে পারে, ডেমোর মধ্যে থাক। এত জটিল প্রশ্ন করিস না, ডেমোর মধ্যে থাক। আমাকে আসল প্রশ্ন উত্তর কেউ দিল না। এই যে পার্টটা শেষ করলাম, ওকে তো একটা টাস্ক দিতে হবে আমাকে। দুটো টাস্ক অলরেডি দিয়েছেন, মানে ওকে একটা সৃজনশীল এরম দেওয়া যেতে পারে। শেষ করি। সৃজনশীল একটা প্রশ্নকে করেছেন যে গাছ জীব না জড়, ওকে ভাবনার খোরাক দিয়েছে, ওর ইন্টারাকশন ঘটেছে। এইবার তো আমাকে সামেটিভের দিকে যেতে হবে, আমাকে তো এবার ওকে একটা ক্লাসের মধ্যে একটা কাজ অনুসরণ দিতে হবে, দিয়ে আমি বেরোবো। এবার আমাকে বল কি দিবি ওকে? স্যার এটা বলা যেতে পারে যে তোমার চারপাশে কি মানে এখানে স্যার জীব আর জড় সব রকম তার মধ্যে থেকে নিয়ে ওকে আসো বা লিখে বলো। একটা ঝুড়ি, ঠিক আছে, সবাই ঠিকই বলেছো। পাখি, গাছ, মাছ, বই, বাঘ, খাতা, বেঞ্চ। নাম দিলে জীব, জড়, বক্স করে দিলে। যত ইন্টারেস্টিং করা যায় আর কি, বুঝলি তো? আমি রাফলি করছি। এই ঝুড়ি থেকে যেগুলো জীব, সেই জীবগুলোকে নিয়ে এসে জীবের বাক্সে রাখো। যেগুলো জড়, সেই জড়গুলোকে নিয়ে এসে তীর চিহ্ন দিয়ে দিয়ে জড়ের বাক্সে রাখো। সহজ কথা, ঠিক আছে? এই ঝুড়ির ইউজটা কিন্তু খুব ইউজফুল, খুব ইজিলি করা যায়। আমি ক্লিয়ার? হ্যাঁ দাদা। দাদা বলছি কি যে ওরা তো এই টাইমে তো বর্ণগুলো চিনছে, এরকম ওরা পাখি গাছ লিখতে পারবে কি? এর থেকে যদি ছবি দেয়া হয় সেক্ষেত্রে জিনিসটা ভালো হয় না? না, আমি তখন ছবি দেখাবো কি করে? এগুলো তো আমি লিখছি, ওই জন্য তো আমি তীর চিহ্ন বললাম। আমি দেখ লেখার কথা বলিনি, আমি তীর চিহ্ন বললাম না? ঠিক আছে। এই দেখ তীর চিহ্ন দেওয়া আছে, দেখি তীর চিহ্ন দিয়ে বললাম তো। ওই মার্কিং করে করে ওরা কোনটা জীবের ঘরে যাবে, কোনটা জড়ের ঘরে যাবে, সেটা মার্কিং করে নেবে। সেটা তোর মতো করে বক্স সাজিয়ে নিবে, আমার জায়গা নেই বলে এভাবে করলাম। দাদা তাহলে তাহলে ঝুড়িটা রেখে একদিকে জড়োর একটা লিস্ট করা হলো, একদিকে জীবের একটা বক্স করা হলো, হ্যাঁ এই দেখ এরকম কর। এইদিকে দে, এদের জীবের ঘর দে। হ্যাঁ, জড় ঘর দে। এবার বাক্সের মধ্যে এরকম করলে পাখি, মাছ, বই, খাতা। এবার এরকম চলে গেল, পাখি চলে গেল, মাছ চলে গেল, বই চলে গেল, ব্যাস হয়ে গেল। এইটা যথেষ্ট। আচ্ছা স্যার, এভাবে দেওয়ার থেকে মানে জীব জড় লিখে বললে দিতে হতো যে জড়তে গোল করো, জীবে বক্স করে, এভাবে বললে। হ্যাঁ, যে কোনো হয়, মোদ্দা কথা হচ্ছে ওদেরকে ইন্টারেস্টিং ভাবে জিনিসটাকে দেখানো। ঠিক আছে, অনুশীলনীটাকে তুই এইভাবেই এই ঝুড়ির মাধ্যমে কর, কিভাবে করবি সেটা ওরকম করে করলে হবে, যেটা সহজ লাগে, মানে সেই মুহূর্তে যেটা ফার্স্ট করা সম্ভব। আর যে একজন বলছিলি না যে ছবি দিলে পরে সুবিধা হবে, প্রথম কথা হচ্ছে ছবি ওখানে আমার অ্যাভেলেবেল নেই। ঠিক আছে, যদি ওরা না পড়তে পারে ওদেরকে আমি পাঠে সাহায্য করব। মনে রাখতে হবে ওদের কিন্তু বর্ণের সঙ্গে পরিচয় কিন্তু ঘটে গেছে এর আগে। অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত ওরা কিন্তু চেনে। এবার প চেনো, খ চেনো, ওদেরকে বলে দাও এটা পাখি, বলো তো পাখিটা কোথায় যাবে, তার তীর চিহ্ন কোন দিকে হবে, এরকম করে করাতে পারবে। ঠিক আছে দাদা, প্রাথমিকে বর্ণের সাথে পরিচয় হয়ে যাচ্ছে তার মানে? বর্ণর সঙ্গে পরিচয়, হ্যাঁ,
মোটামুটি ভাবে না, বর্ণের সঙ্গে পরিচয় ক্লাস 1-এ গিয়ে ওরা বর্ণমালা চিনছে। অঙ্গনওয়াড়িতেও তো মনে হয় শেখানো। না দাদা ক্লাস 1-এ গিয়ে ওরা বর্ণমালা চিনছে। তার মানে তোকে এখানে মুখে বলতে হবে, লেখার পরে মুখে বলতে হবে, মানে এই পার্টটা তোকে নিজেকে দেখাতে হবে। লিখলি তো? আমি প্রথমে এখানে লিখেছি হচ্ছে পাখি বা পাখির একটা ছবি, চট করে আঁকা যাবে সেরকম একটা ছবি। ওই পাখি, বাবারে আসো, আমি আঁকতে পারিনি বাবা। বেসিক কিছু জিনিস, ওই জন্য বললাম বাড়ি থেকে প্রিপারেশন নিয়ে রাখবি। এমন জিনিস দিবি যেগুলো দেখে বোঝা যায় যে কোনটাকে সহজে করা যাবে। পাখি সহজে আঁকা যায়, মাছ সহজে আঁকা যায়, ঠিক আছে, ঝাটঝাট করে আঁকা যাবে। এরকম দুটো করে দিলেই হলো না, দুটো জীব দুটো জড় যেটা ফটফট করে আঁকা যায় এরকম আর কি। বল, যেমন ধর বল, এই যে ব্যাট, ঠিক আছে, মানুষ এরকম করে দিয়ে দিলি মানুষ, ঠিক আছে, আর মাছ। না, ওরা যদি হয়তো একটা ট্রেনের ছবি আঁকা হলো, ওরা যদি বলে যে ট্রেনটা দ্বীপ, তার কারণ ট্রেন তো চলে, তাহলে ওদেরকে কিভাবে বলতে হবে? না, পেনটা জিপ কেন বলবে? পেনটা চলছে কি করে? না, ট্রেন কি বললাম? ট্রেন, রেলগাড়ি। ইচ্ছাই তো চলছে না। আরে বাবা, রেলগাড়ি প্রথম কথা একই কথা, রেলগাড়ি তো নিজের ইচ্ছায় চলছে না, কেউ চালাচ্ছে। আর 2 নম্বর, রেলগাড়ি কি বড় হয়? বগি জোড়ালে বড় হবে কি? সে তো বগি জোয়ালে তো কেউ একটা বাইরে থেকে এজেন্ট দিয়ে আসছে। ওরা তো ছোট মানুষ, ওরা তো ওরকম বলতেই থাকবে। না, প্রশ্ন, হ্যাঁ অবশ্যই তুই প্রশ্ন, এটাই তো স্বাভাবিক। যখনই প্রশ্ন করবে তখন তোর উত্তর হচ্ছে ওইটা, যে আর একটা স্যার এত প্রশ্ন করবে না, বাচ্চারা তো প্রশ্ন করবে। একদম। আর যখন বলবি এই উদাহরণগুলো যখন নড়তে পারে আর নড়তে পারে না উদাহরণ যখন দিবি, তখন এখানে একটা কথা উল্লেখ করে দিবি, এই শব্দটা জুড়ে দিবি নিজে থেকে। ঠিক আছে, তাহলে পরে আর কোনো প্রশ্ন উঠবে না। আমি বলছি স্যার, এই যে আমরা এত কিছু লিখলাম পরে, ফ্যানটা বাদ দিয়ে অন্য কিছু রাখলে হতো না? চক, বোর্ড, পেন, তারপরে ডাস্টার এরকম রাখলে ফ্যানটাকে বাদ দিলে হতো না? কেন ফ্যান রাখলে কি সমস্যা? আমি লাস্টে গিয়ে যেটা হলো, মানে ওইখানে যদি কেউ আমি বলি সে করুক না। হ্যাঁ বল। ঘোরে ফ্যানটা তো বৃদ্ধি হয় না, তো এটা স্যার আমি বলছি এই যে লাস্টে যেটা হলো, যে বর্ণের পরিচয় হয় না প্রাক প্রাথমিকে, মানে চলে আর কি, কিন্তু ওপরে তো আমরা অনেক কিছু লিখলাম, ছাগল গরু, তাহলে বুঝলো কি করে বা বুঝবে কি করে? আমি তো মুখে পারছি, মুখে বললো যে, আমি তো মুখে বলছি তো। বোর্ড ওয়ার্ক তো করতেই হবে। বোর্ড ওয়ার্ক করে আমি তো মুখে বলছি, তাই না? বোঝা যাচ্ছে? আচ্ছা, এটা যদি চতুর্থ শ্রেণী দিয়ে করা যায়, কোনো সমস্যা হবে? না, হবে না। ওদেরকে একটু উন্নত হয়ে বলতে হবে, আর একটু ডিটেইলসে বলতে হবে। ডিটেইলসে বলা যেতেই পারে যে তোর স্কুলে। শোন, এই সবগুলো হচ্ছে, এই সব ডেমোগুলো যদি ওরা বলে বাধ্য হয়ে তখনই করব। শখ করে আমার মতে টেনিস আর পোয়াল গাদে আনার কোনো দরকার নেই। এইসব জিনিস না, আমি এরকম দেখালাম তো, আরেকজন দেখাবে মনে হয় এটাও খুব ভালো, তুই দেখাবি ওটাও খুব ভালো, আরেকজন দেখাবে সেটাও খুব ভালো। এই ভালোর কোনো শেষ নেই। এই জন্যই এই পরিবেশ বিষয়টা আমি বলছিলাম যে একটু একে এড়িয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ, কারণ এই ভালোর কোনো শেষ হয় না। নেক্সট চলো। স্যার, শ্রেণী, বিষয়, আজকের পাঠ এগুলো লেখার সময় বাচ্চাদেরকে গল্পের মাধ্যমে বলতে লেখাটা উচিত নয়? বাচ্চাদেরকে এর মাধ্যমে, হ্যাঁ সেটা মানে লেখা এদিকে যেতে গল্প পারে, চলবে, এদিকে গল্প চলবে আর ওদিকে লেখা আরম্ভ হবে। কিন্তু মানে সেক্ষেত্রে উল্টো দিকে মুখ করে থাকবো, সেজন্য বলছি। হুম 2025 লিখবে, আমি শুধু 25 লিখলাম। ছোট বড় ধারণা, ঠিক আছে, মনে রাখতে হবে, কনসেপ্ট দিচ্ছি কিন্তু, ঠিক আছে, দেখো ভালো করে।
আচ্ছা, তোমরা বাচ্চাদের যা বলার সেগুলো বললি, সবকিছু বলে শোনো, তোমাদের একটা গল্প বলি। গতকাল বিকাল বেলায় আমি আমার বাড়ির পাশের মাঠে গেছিলাম। সেখানে অনেক বালি এরকম করে ঢিবি দেওয়া ছিল। তোমরা বালি দেখেছো? হ্যাঁ দেখেছি, বালি এরকম ঢিবি দেওয়া ছিল। তারপরে সেখানে আসলো দুটো ছোট ছোট বাচ্চা, তার আমার বাড়ির পাশেই থাকে। একজনের নাম হচ্ছে রাহুল আর একজনের নাম হচ্ছে কমল। রাহুল আর কমল এরা দুজন আসলো। তাদের হাতে কি ছিল জানো? তাদের হাতে ছিল দুটো ছোট ছোট বালতি। দুটো বালতি ছিল, ছোট ছোট না, দুটো বালতি ছিল। রাহুলের বালতিটা দেখতে ছিল এই রকম, যদিও ওটা বালতি নয়, ঠিক আছে, একটু বালতির ছবিটা আঁকার চেষ্টা করি ভালো করে, অন্য বাড়িতে প্র্যাকটিস করে যাওয়া। আর কমলের বালতিটা ছিল হচ্ছে এই রকম। তারপরে তারা আসলো, এসে তারা বালিগুলো তারা করলো কি, তারা ওই বালিগুলো তুলে তুলে তাদের ওই বালতির মধ্যে ভরতে শুরু করলো। আমি জিজ্ঞাসা করলাম, তোমরা এই বালি নিয়ে কি করবে? ওরা তখন বলল, এই বালি দিয়ে আমরা ঘর তৈরি করব বিভিন্ন রকম ভাবে। তো যখন ওরা বালি তুলছিল তখন আমি দেখলাম যে তুলতে তুলতে আস্তে আস্তে ওদের কি হলো, বালতিগুলো ভর্তি হয়ে গেল। আচ্ছা তোমরা বলো তো, কার বালতির মধ্যে বেশি বেশি বালি ধরবে, রাহুলের না কমলের? তোমাদের কি মনে হয়? এইটুকু বুদ্ধি প্রাক প্রাথমিকে কিন্তু হয়ে গেছে অলরেডি। 4 বছরের বাচ্চা এটুকু বুঝতে পারবে। কি বলবে বল, 4 বছরের বাচ্চারা বল। রাহুলের বালতিতে কম ধরবে, কমলের বেশি কমলের ধরবে। বালতিতে, তাহলে রাহুলের বালতিতে কম ধরবে আর কমলের বালতিতে বেশি বেশি ধরবে। কেন এটা কেন হচ্ছে? কারণ কমলের বালতিতে দেখো জায়গা কত বেশি, অনেক বেশি জায়গা, তাই না? আর রাহুলের বালতিতে হচ্ছে কিন্তু জায়গা কিন্তু অনেক কম, তাই না? এমন হচ্ছে কি, যদি রাহুলের বালতির বালিগুলো যদি আমি নিয়ে গিয়ে কমলের বালতিতে নিয়ে যাই, তাও কিন্তু জায়গার অভাব হবে না। তার মানে কি বলতে পারি, যে এই যে রাহুলের যে বালতিটা সেটা দেখো অনেকটা কম জায়গা নিচ্ছে, আর কমলের যে বালতিটা সেটা অনেকটা বেশি জায়গা নিচ্ছে আর অনেক বেশি বালি তুলতেও পারছে। তাহলে আমরা বলতে পারি যে এই যে রাহুলের যে বালতিটা সে অনেক কম জায়গা নিচ্ছে, মানে যে কম জায়গা নেয় তাকে আমরা বলবো হচ্ছে, আমরা জানো তোমরা শব্দটা কি বলতো, ছোট। আর যেটা বেশি জায়গা নেয় বা অনেক বেশি কিছু জিনিস বয়ে নিয়ে যেতে পারে তাকে আমরা বলবো হচ্ছে বড়। তাহলে এটা হলো ছোট এবং এটা হলো হচ্ছে বড়। আচ্ছা বলো তো, এই ক্লাসরুমের মধ্যে কোনটা বড়? আমাদের এই তোমাদের বেঞ্চটা বেশি বড়? তোমরা যে বেঞ্চে বসে আছো সেই বেঞ্চ, আচ্ছা প্রাক প্রাথমিক ওরা বেঞ্চে বসে না, ওরা নিচে বসে, মাথায় রাখতে হবে, ঠিক আছে? বলো তো কোনটা বেশি বেশি বড়? তোমাদের ব্যাগটা বেশি বড় নাকি আমার এই চকটা বেশি বড়? বলবে তখন আমাদের ব্যাগটা বেশি বড়। কেন বলো তো? কারণ তোমাদের ব্যাগটা অনেক বেশি জায়গা নিয়ে আছে, আমার চকটা কিন্তু ছোট্ট একটা অল্প জায়গা নিয়ে আছে, তার জন্য ব্যাগটা বড় আর চকটা হচ্ছে ছোট। আচ্ছা এবার একই রকম ভাবে টাস্ক দে। ব্যাগটা লিখলাম একবার, বই, খাতা, পেন, এরকম করে করে ভাগ করতে পারিস, বা এর থেকেও ভালো হবে জ্যান্ত পশু দে, বাচ্চা তো ওরা দেখতে সুবিধা হবে। গরু, ছাগল, বেড়াল, মুরগি, মুরগি। হাতি আর খরগোশ ছিল মজার গল্প। ঠিক আছে, যা তা বুঝিয়ে দিবি গুলো এ দিলি বড়। এদের মধ্যে একদম ছোট থেকে বড় কনসেপ্ট দিয়ে দেওয়া যায়। বলো তো দুটো করে দিলে ভালো হয় না?
হ্যাঁ ওই তো দূরে দূরে করে নিয়ে আসবো এবার, কারণ একসঙ্গে বড় থেকে ছোট কনসেপ্ট দেবো। তোকে যদি থামতে বলো তো থেমে যাবি, তো থামতে না বলে আমাকে এগোতে হবে, তখন ছোট থেকে বড় কনসেপ্ট দেবো। গরু আর ছাগল, বলো তো গরু আর ছাগল এই দুজনের মধ্যে কে অল্প জায়গা নেয় আর কে বেশি জায়গা নেয়? গরু ছাগল অল্প জায়গা নেয়, গরু বেশি জায়গা নেয়। তাহলে বড় কে গরু, ছোট কে ছাগল। একই রকম ভাবে বিড়াল মুরগি করলি। এবার চারটের মধ্যে করছিস, বলো তো চারটের মধ্যে সব থেকে কম জায়গা কে নেয়, সব থেকে ছোট কে? মুরগি, তার বিড়াল, ছাগল, গরু, এইভাবে বলতে বলতে গেলে। ঠিক আছে? দাদা এখানে কি ওই ছোটকে স্মল বড়কে বিগ বলাটা ঠিক হবে? না না না, এখন বলার দরকার নেই। হুম। আর দাদা এটাতে, হ্যাঁ দাদা ঠিক আছে, দাদা এটাতে মানে ও বাচ্চাদের মানে টাস্ক কি দেয়া হবে? তুমি তো বলছিলে টাস্ক দিলাম তো, এখনই বললাম যে গরু ছাগল দিয়ে বললাম যে ইয়ে কর, কোনটা কোনটা বড় কোনটা ছোট বল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। মোটামুটি ভাবে এইগুলোকেই আমাদের মানে তোমার বলার আর কি। ঠিক আছে, এক সেকেন্ড দাঁড়াও, আরেকটা জিনিস দেবো। নেক্সট চলে আসছি। আমার লেখার দুটো পেন, ভাগ্যে সে পেনটা চার্জে দিয়েছিলাম। তালবাসায় আকারটা পড়ছি না কেন? ক্লাস শেষ হয়নি এখনো। টিভি দেখো, পড়া হয়ে গেছে? তাহলে আর কি, এখন মনে হয় কেউ আর জয়েন করবে না। ঠিক আছে, নিয়ে যা তুই তাহলে এটা। দাঁড়া, মুশকিল হচ্ছে এখান থেকে জয়েন করে বলেই চাপের, বুঝলি বাবা। এখান থেকে তো জয়েন করে। আচ্ছা ঠিক আছে, তারা আর কেউ জয়েন করবে না এখন, 66টার জন্য অলরেডি আছে। কেউ জয়েন করলে এখন আর তোকে জয়েন করাবো না। নিয়ে যা। স্পেশাল ক্লাসটা হবে না তাই তো? গেস্ট না, গেস্টের আজকে হবে না। আজ আমি এগুলো দেবো বলে গেস্ট আমি কাউকে ডাকিনি। প্রিয়াঙ্কার আজকে আসার কথা ছিল, মানা করে দিয়েছি, পরের দিনকে আসবে। দাদা ক্লাস শ্রেণী প্রথম ওটা তো বাংলায় লিখলে ভালো হয় না? হ্যাঁ, আমি আমি এখানে বলে লিখছি। আচ্ছা পথ নিরাপত্তা। ঠিক আছে, বুঝতে পারছো, গল্প ছাড়া উপায় নেই। গল্পের মতো করে বলো। সম্ভাষণ করলে বাচ্চারা ভালো আছো, এই সমস্ত কিছু আছো, এগুলো সমস্ত কিছু বলার পরে আচ্ছা, তোমরা আমাদের স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেটা দেখেছো? ওই রাস্তা দিয়ে কত গাড়ি ঘোড়া চলে, তাই না? বাস যায়, লরি যায়, তাই না? তো এই যে বাস লরিগুলো চলে, তাহলে যখন আমরা এই রাস্তাগুলো পার হব, তাহলে আমাদের এই বাস লরিগুলো যেহেতু খুব দ্রুত চলে, তাহলে আমাদেরকে কিভাবে চলা যায় এর ওয়ানে বলছি, খেয়াল রাখবে কিন্তু। তাহলে আমাদের আগে জানতে হবে যে বাস লরিগুলো তো রাস্তায় চলতেই থাকবে, কেমন করে চলাফেরা করলে পরে আমরা খুব সহজেই এবং সাবধানে রাস্তা পারাপার করতে পারবো বা রাস্তায় হাঁটাচলা করতে পারবো কোনো রকম বিপদ ছাড়া, সেইটা আমাদেরকে কিন্তু আজকে জানতে হবে। দেখো তো সেটা কিভাবে জানবো আমরা। আমি তোমাকে একটা গল্প বলি। আমি যখন ছোট ছিলাম তখন আমার মা বাবা আমাকে কিন্তু রাস্তায় একবার বেড়াতে নিয়ে গেছিলেন।
রাস্তা দিয়ে আমি হাঁটছিলাম তখন মা বললেন যে একটা করিনি, হাঁটছিলাম তখন আমি হঠাৎ করে রাস্তাটা পার হতে যাচ্ছিলাম, আমার মা সঙ্গে সঙ্গে আমার হাতটা চেপে ধরলেন, দিয়ে আমাকে বললেন যে তুমি এখন রাস্তা পার হবে না, এটা রাস্তা পার হওয়ার নিয়ম নয়। তখন আমি জিজ্ঞাসা করলাম তাহলে মা রাস্তা আমি পার হওয়ার সময় আমি কি দেখবো? মা বললেন যে রাস্তা পার হওয়ার সময় তুমি সব সময় দেখবে হচ্ছে রাস্তা, এই যে এরকম ছবি আঁকছো, রাস্তা পার হওয়ার সময় তুমি মনে করো এখানে তুমি দাঁড়িয়ে আছো, তুমি দেখবে রাস্তাটা পার হওয়ার সময় প্রথমে তুমি বাঁদিকে তাকাবে, এদিকে বাঁদিক, প্রথমে বাঁদিকে তাকাবে, তারপর ডান দিকে তাকাবে, তারপর আবার বাঁদিকে তাকাবে। তারপরে যদি দেখো যে বাঁদিক দিয়ে বা ডান দিক দিয়ে কোনো বাস বা লরি কিছু কোনো যানবাহন আসছে না, তখন তুমি রাস্তা পার হবে। তাও দেখবে তোমরা রাস্তার উপরে এইরকম ভাবে দাগ কাটা থাকে, কালো রঙের এ করা থাকে, এরকম দাগ কাটা থাকে, এই দাগগুলোর উপর দিয়ে তুমি রাস্তা পার হবে। তোমরা কি কেউ জানো এই দাগগুলিকে কি বলে? জেব্রা ক্রসিং, সেটা বলবো আমরা। এই দাগগুলোকে বলে হচ্ছে জেব্রা ক্রসিং। রাস্তা পার হওয়ার সময় আমরা কি কি দেখে নেবো তাহলে? আগে বাঁ দিকে, ডান দিকে, তারপর আবার বাঁ দিকে তাকিয়ে নেব। যদি কোনো বাস বা লরি বা কোনো যানবাহন না আসে তাহলে পরে আমরা জেব্রা ক্রসিং দিয়ে কিন্তু রাস্তা পার হব। এটা হলো প্রথম কথা। তারপরে করে নেব। এছাড়াও আমাদের আর একটা বিষয় মাথায় রাখতে হবে, শুধুই যে আমরা কি গাড়ি আসছে না দেখে রাস্তা পার হবো না। মা তারপরে বললেন, আমি জিজ্ঞাসা করলাম যে শুধুমাত্র এইভাবে বলবো যে, তারপরে আমি জিজ্ঞাসা করলাম যে মা শুধুই কি বাঁদিকে ডান দিকে দেখে যদি দেখি কোনো যানবাহন আসছে না তাহলে কি আমি রাস্তা পেরিয়ে যাব? মা বললেন না, সেক্ষেত্রে তোমাকে সিগন্যালের দিকে তাকাতে হবে। সিগন্যাল কি সিগন্যাল? মূলত আমরা 3 রকমের সিগন্যাল দেখতে পাই রাস্তায়। 3 রকমের সিগন্যাল দেখতে পাই, 3টে সিগন্যাল। প্রথম সিগন্যাল হচ্ছে লাল সিগন্যাল, রেড সিগন্যাল। এই রেড সিগন্যাল আমাদেরকে বলে যে এখন রাস্তা পার হওয়া উচিত নয়, বিপদ সংকেত জানায় আমাদের, কারণ বাস লরি চলাচল করছে, রাস্তা পার হলে বিপদ হতে পারে। এই রেড সিগন্যাল দেখলে পরেই আমরা সেখানে দাঁড়িয়ে যাব, আমরা রাস্তা পার হওয়ার চেষ্টা করব না। এরপরে আছে হচ্ছে হলুদ সিগন্যাল, হলুদ বা কমলা, কলকাতায় কমলাই দেখায় ওটাকে, কমলা এরকম ধরনের একটা কালার হয়। এরকম একটা সিগন্যাল। এর মানে হচ্ছে তুমি তোমার বাহনের গতি কম করো বা রাস্তা পেরোনোর সময় তুমি একটু থামো, মানে থেমে রাস্তা পার হও আর কি, তোমার গতিটা একটু কম করতে বলে। আর যদি দেখি যে সিগন্যালের রং সবুজ, সেক্ষেত্রেও আমি একবার বাঁদিকে তাকাবো, একবার ডান দিকে তাকাবো, তারপরে গিয়ে আমি রাস্তা পার হবো। অর্থাৎ যদি সিগন্যাল যদি লাল থাকে বা সিগন্যাল যদি কমলা থাকে, কোনোভাবেই আমি রাস্তা পার হব না। একমাত্র যদি সিগন্যালের কালার সবুজ থাকে তবেই আমি রাস্তা পার হব, এবং রাস্তা পার হওয়ার সময় আমি ডান দিকে বাঁ দিকে তাকানোর পাশাপাশি সিগন্যালকে আমরা ফলো করব। ঠিক আছে? আর কি করব? আর কি করতে পারি আমরা? মা আমাকে আরো বললেন, এটা গেল হাঁটার সময়, কিন্তু আমি তোমাকে দেখেছি যে তুমি সাইকেল নিয়ে মাঝে মাঝে বেরিয়ে পড়ো, মাথায় কিছু দাও না, এটা কিন্তু ঠিক নয়। আমি তখন মাকে জিজ্ঞাসা করলাম যে আমার তাহলে কি করা উচিত মা? মা তখন বললেন যে যখন তুমি সাইকেল নিয়ে বেরোবে তখন মাথায় অবশ্যই একটা হেলমেট পরার চেষ্টা করবে। একটা হেলমেট তোমরা মাথায় অবশ্যই পরবে। কেন পরবে হেলমেট? তোমরা কি হেলমেট দেখেছো? তোমরা হেলমেট দেখেছো? তোমাদের বাড়িতে হেলমেট আছে? তোমার বাবা বা বাড়ির কেউ যখন বাইক চালান তখন তারা কি হেলমেট মাথায় দেন? হ্যাঁ, বা ও তো হেলমেট তো অবশ্যই দেখেছে। হ্যাঁ, কেন এই হেলমেটটাই করা হয়? কারণ নিজেদের সুরক্ষার জন্য, যাতে আমরা যদি কোনো অপ্রত্যাশিত দুর্ঘটনার সম্মুখীন হই সেক্ষেত্রে যাতে আমাদের বেশি চোট না লাগে, তার জন্য আমরা হেলমেট ব্যবহার করি। তাহলে আজকে আমরা কি শিখলাম? রাস্তা পার হওয়ার নিয়ম শিখলাম। একবার বাঁ দিকে তাকাবো, একবার ডান দিকে তাকাবো, তারপরে আমরা সিগন্যাল দেখবো। সিগন্যাল যদি লাল থাকে আমরা পার হব না, কমলা থাকলে পরে আমরা থাকলেও পার হবে না, একমাত্র যদি সবুজ থাকে তবেই আমরা রাস্তা পার হব। আর যখন আমরা বাইরে বেরোবো তখন আমরা অবশ্যই হেলমেট পরে বেরোবো। এই বললি
বলার পরে এখান থেকে কোশ্চেন আনসার ওদেরকে কোশ্চেন আনসার দে, ইন্টারেস্টিং কোশ্চেন আনসার দে, ঠিক আছে? যে কি বলে হচ্ছে ঠিক, মানে এখানে আমি কতগুলো কাজের নাম বলছি, সেগুলো ঠিক না ভুল, একটু কি বলতো এখান থেকে শূন্যস্থান তো দেওয়াই যায়, যে ড্যাশ চিহ্ন দেখলে রাস্তা পার হবে না, এগুলো তো নর্মাল কোশ্চেন, কিন্তু কোশ্চেনের মধ্যে যেন বুদ্ধিমত্তার ছাপ থাকে, ঠিক আছে? ঠিক না ভুল বলো, ঠিক না ভুল কতগুলো কাজের নাম। 1 নম্বর, রাম শুটে কোনো দিকে না দেখে এরম করে করো, রাস্তা, রাম কোনো দিকে না তাকিয়ে রাস্তা পার হলো, ঠিক না ভুল? ভুল। এরকম করে ইংলিশ যেটা বলা হয় না, ডুজ অ্যান্ড ডোন্টস, ডু আর ডোন্ট, ইংলিশ এরকম কোশ্চেন থাকে, ডুজ অ্যান্ড ডোন্টস, সেরকম এরকম করে আমরা বিবৃতি লিখবো। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা ধর বললাম যে কি বল হচ্ছে, আরে রাস্তা কি বলে, সিগন্যাল সবুজ থাকলে তবেই রাস্তা পার হবো। 3 নম্বর বললাম হ্যাঁ যে বাইসাইকেল চালানোর সময় সব সময় হেলমেট পরার দরকার নেই। 4 নম্বর বললাম একটা কিছু, এটসেট্রা এটসেট্রা এন্ড সো অন, এরকম 3-4টে দিলাম, কোনটা ঠিক কোনটা ভুল বলবো। মানে আমি চাইছি যে কোশ্চেনটা দিচ্ছিস সেই কোশ্চেনটা বাইরে থেকে ভেবে যা, নিছক প্রশ্নোত্তর বা শূন্যস্থান পূরণ, যেগুলো একদম নর্মাল কি বলে এই প্রশ্ন, মানে হচ্ছে ওই সামেটিভ ইভ্যালুয়েশনের প্রশ্ন, সেরকম ধরনের কোশ্চেন দিস না। এমন কোশ্চেন দিবি যে কোশ্চেনটা ব্রেন স্টর্মিং হয়, স্টুডেন্টরা মাথা কাটানোর সুযোগ পায়। বুঝলাম? ওকে দাদা, ঠিক আছে, আজকে 3খানা ডেমো অলরেডি দেওয়া হয়ে গেল। প্রতিদিন এরকম কাজগুলো চলবে, কারণ আস্তে আস্তে আমাদের এই লেখার জায়গা, মানে লেখানোর ওই 5 নম্বর যে গল্প, সেই জায়গাটা আস্তে আস্তে কমে আসছে। এবার প্র্যাকটিসিং বেশি হবে। আমিও ডেমো দেবো, তোমরাও আমাকে ডেমো দেবে। আচ্ছা, এবার ক্লাসের ব্যাপারে বলি, দাঁড়াও একটু ঘুরাই। বলছি যে কটা স্কিল আছে পড়ানোর জন্য, সেই স্কিল কটা সবগুলো কি মানে অ্যাপ্লাই হয়েছে, মানে ওইটা একটু জানতে চাইছি। সবগুলো অ্যাপ্লাই মানে একটু বল, এক্সাম্পল দিয়ে বুঝতে পারলাম না। ভুলে গেছি অ্যাকচুয়ালি যে স্কিল কটা ছিল পড়ানোর জন্য যেগুলো লাগে। রিডিং স্কিল, রাইটিং স্কিল, ওগুলো বলছিস তো? ওইগুলো, হ্যাঁ ওইগুলো লিখিয়ে দিচ্ছি তো। শিশু কেন্দ্রিক শিক্ষা তো আমাদের করে লেখায়নি, ওটা তো তোরা জানিস। বলছে যে এই যে ক্লাসটা হচ্ছে না, ক্লাসে এই দক্ষতাগুলো অ্যাপ্লাই হচ্ছে নাকি সেটা বলছে মনে হয়। না স্যার, দাদা অ্যাকচুয়ালি বলছে যে মাইক্রো টিচিং এর যে 5টা দক্ষতা থাকে, 5টা দক্ষতা কি কভার হচ্ছে, আমি এটাই বলতে চাইছি হয়তো। হ্যাঁ ওটাই। আমি ওইদিকে যাচ্ছি না, কারণ দেখ, হ্যাঁ কারণ সবকটা পার্ট তোর ওই জিনিসগুলো যে কভার করবে তার কোনো মানে নেই, ঠিক আছে? তবে যে 5টা বৈশিষ্ট্য আছে ডেমোর, যে 5টা তোরা যেটা মাইক্রো টিচিং এর কথা বলছিস যেটাকে, ঠিক আছে, যে বৈশিষ্ট্যগুলো আছে আমার কাজটা ফলো কর, আমার মনে হয় সবকটা কভার হয়ে যাচ্ছে। কারণ ইন্টারাকশন, এগুলো তো বলছিস তো, ইন্টারাকশন বা ওদেরকে কোশ্চেন করা, উপস্থাপনা, ধীরে ধীরে বিষয়ের গভীরে ঢোকা, এইসবগুলো তো আছে, সেই জিনিসগুলো কভার হয়ে যাচ্ছে, এতে কোনো ইয়ে নেই। এবার এই ডেমোগুলোকে নিজের মতো করে তৈরি কর। আচ্ছা, এবার বলি তোরা আমাকে ডেমোটা কিভাবে দেখাবি সেই বিষয়টার জন্য আমি একটু বলি। গতকালকে যারা ছিলি না তারা থাক, বাকিরা যাদের সঙ্গে আলোচনা হয়ে গেছে তারা না থাকলেও চলবে না, চলবে আর কি, ঠিক আছে? আর কি বলে হচ্ছে অন্য একটু আমি কথা বলিনি যে, আর যারা আমাকে ডেমো সেট আপ দেখাবে বলেছিল আজকে, তারা থাক। যারা আমাকে ডেমো সেট আপ দেখিয়ে দিয়েছিস, আমার সঙ্গে এই নিয়ে কথা হয়ে গেছে, তারা লিভ কর, বাকিরা একটু থেকে যা। আমি রেকর্ডিংটা অফ করি, আর এই বাড়াবো না, ঠিক আছে? আমাকে 1 মিনিট টাইম দে, বাকিরা কেটে বেরিয়ে যায়।